বাংলাদেশের ইতিহাস 5 নম্বর লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকের আমরা লেকচারে ইংরেজ শাসন আসলে পুরোটা পড়া হবে না, আমরা পড়ব 1885 সালের আগ পর্যন্ত, তার মানে কংগ্রেস প্রতিষ্ঠার আগ পর্যন্ত আমরা পড়ব। তো আমরা কিন্তু গত ক্লাসে 1757 সালে একটা পলাশী যুদ্ধ হয়েছিল, এরপরে 1764 সালে বক্সারের যুদ্ধ হয়েছিল, এবং বক্সারের যুদ্ধে যখন মীর কাসেম হেরে গেছিলো আমরা বলছিলাম যে মোটামুটি বাঙালির স্বাধীনতার কফিন মানে শেষ পেরে ঠুকে গেছিলো। ওই বক্সারের যুদ্ধটাই ছিল লাস্ট সম্ভাবনা। সুতরাং আমাদের আজকের ক্লাসে আমরা 1765 থেকে 1885 পর্যন্ত এই শাসনটা আলোচনা করব, আর এর আগে আমরা ছোট্ট করে আলোচনা করব যে কিভাবে ভারতবর্ষে ইউরোপিয়ানরা আসা শুরু করছে। এখন যেরকম ওরা এত ধনী, তুমি সেখানে যেতে চাও, একটা সময় ভারতবর্ষ এত ধনী ছিল, ভারতবর্ষ এত সমৃদ্ধ ছিল, ওই ইউরোপিয়ানরা সবটা দেখতো, যদি ভারতবর্ষে যাইতে পারতাম, এত ধনী ওরা, হ্যাঁ, তোমার এত ফসল ফলে সেখানের মধ্যে ভারতবর্ষের। তোমরা যখন এখন বলিউডের হলিউডের নায়িকারা এত সুন্দর, তোমরা মনে করতো যে আর ভারতবর্ষে মেয়েরা এত সুন্দর, যদি একটু যাইতে পারতাম ভারতবর্ষে তাহলে তো অনেক ভালো লাগতো, ওরা স্বপ্ন দেখতো এরকম। হ্যাঁ, এখন ইউরোপিয়ানরা ওরা ভারতবর্ষে আসবে কীভাবে? ওরা এটার আসার জন্য কোনো জলপথ আবিষ্কার করতে পারতেছিল না, কারণ ওই যে পায়ে হেঁটে আসতে হলে তোমাকে খাইবার পাস পার হয়ে আসা বোধ ঝামেলার ব্যাপার, আর ওইভাবে আসলে ব্যবসা বাণিজ্য আসলে করা যাবে না, খুব ঝামেলা। তো ইউরোপিয়ানরা চেষ্টা তদবির করতেছিল যে কেমনে ভারতবর্ষে আসা যায় জলপথে। সর্বপ্রথম ইউরোপ থেকে পূর্ব দিকে আসার জলপথ যিনি আবিষ্কার করেন, ওনার নাম বার্তোলোমিও দিয়াস। পূব দিকে আসা জলপথ, সে কিন্তু ভারতে আসতে পারে নাই, যেহেতু আমরা ইউরোপ থেকে পূব দিকে ও পূর্ব দিকে আসা জলপথটা আবিষ্কার করছে 1487 সালে। ও হচ্ছে একজন পর্তুগিজ। তো সে কী করছে যে আফ্রিকার উত্তমাসন্তরীপ হয়ে ইউরোপ থেকে পূর্ব দিকে আসা জলপথটা আবিষ্কার করছে, কিন্তু এখানে সে আসতে পারে না এখনও। আর পূর্ব দিকে আসা জলপথ আবিষ্কারের 5 বছর পরে ইন্ডিয়া অভিযানে বের হয়ে ইতালিয়ান নাবিক কলম্বাস সে এমন একটা দ্বীপে নামলো, ওখানে নেমে সে ভাবছে যে সে নিশ্চয়ই ভারতবর্ষের পশ্চিমে কোনো দ্বীপপুঞ্জে চলে আসছে। সেই দ্বীপগুলোতে নেমে সে নাম দিছে ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজ মানে হচ্ছে পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ, যদিও ভারতের ধারে কাছেও না, এটা হচ্ছে আমেরিকার কাছে। সে নাম দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ, এবং সেখানে খুব কাছেই সে আবিষ্কার করে ফেলে আমেরিকা। সে ভাবছিল ভারতে চলে আসছে, আসলে সে চলে গেছে আমেরিকাতে 1492 সালে। তারও 6 বছর পর ভাস্কো দা গামা 1498 সালে সফলভাবে ভারতবর্ষের কালিকট বন্দরে আসে এবং ইউরোপ থেকে ভারতে আসা জলপথ আবিষ্কার করে। তাহলে এখানে আমরা দুটো এমসিকিউ পাইলাম, একটা হচ্ছে ইউরোপ থেকে ভারতে আসা জলপথ আবিষ্কার করে ভাস্কো দা গামা, আর ইউরোপ থেকে পূর্ব দিকে আসা জলপথ আবিষ্কার করে বার্তোলোমিও দিয়াস। হ্যাঁ, সাধারণ ক্লাসে 2 ধরনের বোকালক আছে। এক ধরনের বোকালক হচ্ছে যে এটা সঠিক অ্যান্সার কি, এটা নিয়ে তর্ক জুড়ে দেয়। এরকম অনেক কোশ্চেন আছে, তার সঠিক উত্তরকে এটা কেউ জানে না। সবচেয়ে বড় কথা, তুমি যাকে সঠিক উত্তর মনে করতেছ, যে প্রশ্নকারী সে সেটাকে সঠিক উত্তর মনে করতেছে কি না, এটা একটা প্রশ্ন। সুতরাং যারা বোকা ওরা হচ্ছে সাধারণ জ্ঞানের কোনটা সঠিক উত্তর এটা নিয়ে মাথা বাড়িয়ে ফাটাই ফেলে। আমি শুনলাম তোমরা নাকি লাস্ট ক্লাসে হোসাইনি দালান কে নির্মাণ করে এটা নিয়ে নাকি একজন মাথা বাড়িয়ে নাকি ফাটাই ফেলছো, হ্যাঁ, রক্তাক্ত কাণ্ড করে ফেলছো। আমাকে ওরা বললো যে রক্তাক্ত হয়ে গেছে এই টেলিগ্রাম গ্রুপে। হ্যাঁ, দুইটাই বোকা, দুইটার মাইর দাও। এখানের মধ্যে কিছু ঐতিহাসিক বলছে এটা শায়েস্তা খান, আর কিছু ঐতিহাসিক বলছে এটা হচ্ছে শাহ সুজা। এবং হোসাইনি দালানের ওইখানে একটা শিলালিপি পাওয়া গেছে যেখানে শাহ সুজার মীর মুরাদের মানে শাহ সুজার নির্দেশে মীর মুরাদ বানাইছে, এরকম এক শিলালিপি পাওয়া গেছে। আবার কোনো কোনো ঐতিহাসিকগণ মনে করে যেটা হচ্ছে শায়েস্তা খানের নির্দেশে মীর মুরাদ বানাইছে এটা। হ্যাঁ, তুই যেমনি বলো এটা হচ্ছে নির্মাতা হচ্ছে মীর মুরাদ বানাইছে, এখন শায়েস্তা খানের নির্দেশে বানাইছে নাকি তোমার হচ্ছে যে এটা শাহ সুজার নির্দেশে বানাইছে, এই ব্যাপারে ঐতিহাসিকরা কিন্তু তোমার দ্বিমত। আর ভাই বাংলা ভাষা নিয়ে যদি তুমি দেখবা শহীদুল্লাহ আর হচ্ছে তোমার সুনীতি দুজন দ্বিমত হয়ে যায়। একজন যদি বলে পথ 5 প্রকার, একজন কয় না 6 প্রকার, হ্যাঁ, একজন যদি কয় দিন ওই কোনা রাত। তো এইগুলো নিয়ে তো তোমার অনেক দ্বিমত আছে। এরকম ঐতিহাসিক অনেক তথ্য নিয়ে প্রচুর পরিমাণে দ্বিমত আছে। ইনফ্যাক্ট ইংরেজরা ভারতবর্ষের জন্য কি ভালো ছিল নাকি খারাপ ছিল, এটি নিয়েও প্রচণ্ড রকমের দ্বিমত আছে। একটা গ্রুপ মনে করে যে ইংরেজরা ছিল ভারতবর্ষের জন্য আশীর্বাদ, আর একটা গ্রুপ মনে করে ইংরেজরা হচ্ছে আমাদের এখান থেকে চুরিদারি করে সব ওদিকে নিয়ে গেছে, ওরা আমাদের জন্য অভিশাপ ছিল। তাহলে ইতিহাসের সব জিনিস নিয়ে আসলে এখানের মধ্যে
দ্বিমত আছে, এই জন্য এগুলো মারামারি যারা করে ওরা হচ্ছে অ্যাবসলিউটলি বোকা। আর ওই প্রশ্নটা পরীক্ষা আসবে নাকি, তুমি কি নিশ্চিত ওটা পরীক্ষা আসবে? মারামারি করার কি আছে? তাহলে এখানে আমরা দুটো তথ্য পাইলাম, একটা হচ্ছে ইউরোপ থেকে পূব দিকে আসা জলপথ আবিষ্কার করছে বার্তোলোমিও দিয়াস, আর ইউরোপ থেকে ভারতে আসা জলপথ আবিষ্কার করছে ভাস্কো দা গামা। দুটো তথ্য পেয়ে গেলাম। আর কলম্বাস আমেরিকা আবিষ্কার করছে, এটা আমরা সবাই জানি, ছোটোবেলা থেকে জানি। ইউরোপীয়দের মধ্যে ভারত ও বাংলায় কে আগে আসে আর কে পরে আসে, এই তথ্যটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এখানে যে সালগুলো আছে, সালগুলো তোমরা বিভিন্ন বইয়ের মধ্যে গরমিল পাবা। আমরা চেষ্টা করছি সবচেয়ে গ্রহণযোগ্য সালগুলো নিতে, সবগুলো মুখস্থ করতে হবে না, আমি শুধু যেগুলো বলবো সে কয়েকটা তোমরা এখানে মুখস্থ করবা। তাহলে ভারতবর্ষে মানে উপমহাদেশে সবার আগে আসছে ফিরিঙ্গিরা মানে পর্তুগিজরা। কত সালে? 1498 সালে। কে আসছে তোমরা জানো সবাই, একটু আগে বলছিলাম, ভাস্কো দা গামা। কোথায় আসছে? কালিকট বন্দরে। এই তথ্যটা সবাই মুখস্থ, এটা বলতে পারবা। পর্তুগিজরা ভারতে 1498 সালে আসলেও বাংলা আসছে 1516 সালে। এই সাল অবশ্যই মুখস্থ করতে হবে না। তাহলে এখানে নাম্বার 1 মনে রাখবা, সর্বপ্রথম আসছে পর্তুগিজরা ভারতবর্ষে। দেখো ভারতে সবার শেষে কে আসছে? সেকেন্ড আসছে ইংরেজরা, তারপরে ডাচরা, তারপরে ড্যানিশরা, সবার শেষে আসছে ভারতে ফরাসিরা। তাহলে ভারতবর্ষে মানে উপমহাদেশে প্রথম আসছে পর্তুগিজরা, শেষে আসছে ফরাসিরা। আর বাংলা যদি আমরা দেখি, বাংলায় কিন্তু প্রথম পর্তুগিজরা আসছে। এখন বাংলায় সবার শেষে কে আসছে? এটা কি ড্যানিশরা আসছে নাকি ফরাসিরা আসছে? এটা নিয়ে তোমরা হচ্ছে যে এখানে সালটা এক এক বইয়ের মধ্যে এক এক রকমের। এখানে আমরা দুটো সালে দিছি। যদি পরীক্ষায় আসে যে উপমহাদেশে সবার শেষে কে আসছে, তাহলে হচ্ছে ফরাসিরা। আর যদি আসে যে বাংলায় সবার শেষে কে আসছে, তাহলে হচ্ছে দিনেমারেরা। এখন পরীক্ষার মধ্যে বাংলা সবার শেষে কে আসছে, এখানে অপশানের মধ্যে দিনেমার থাকলো না বা ড্যানিশ কিন্তু থাকলো না, তখন তুমি কোনটা দিবা? তখন তুমি এখানের মধ্যে ওই ফরাসি দিবা, কারণ এই দুটো সাল খুবই ক্লোজ এবং এখানের মধ্যে তোমরা ভিন্ন ভিন্ন বইয়ের মধ্যে ভিন্ন ভিন্ন ডেটা পাইতে পারো। তাহলে আমি এতক্ষণ যে কথাগুলো বললাম একটু সামারি করি। উপমহাদেশে প্রথম আসছে পর্তুগিজরা, শেষে আসছে ফরাসিরা। উপমহাদেশ মানে ভারতবর্ষে, তখন তার বাংলা ভারত আলাদা ছিল না, তো সবার আগে পর্তুগিজ, সবার শেষে ফরাসি ভারতে। আর বাংলা যদি বলে সবার আগে কিন্তু ওই পর্তুগিজরা, বাংলায় সবার শেষে কে আসছে এটা যদি বলে, উত্তর হচ্ছে দিনামারেরা। কোনো কারণে যদি পরীক্ষায় দিনামার অপশন না থাকে, তাহলে তুমি ফরাসি দিবা। ক্লিয়ার? তাহলে আমরা যদি দেখি, বাংলায় প্রথম আসলো আমাদের এই পর্তুগিজরা এবং বাংলায় সবার শেষে আসছে দিনামারেরা, কিন্তু পরীক্ষা অপশন না থাকলে এটা তুমি বাংলায়ও ফরাসিটাই দিবা। আর ভারতে যদি বলে প্রথমে যথারীতি পর্তুগিজরা, সবার শেষে ফরাসিরা, এখানের মধ্যে কোনো বিতর্ক নাই। তাহলে পরীক্ষার মধ্যে প্রশ্ন আসতে পারে যে ভারতে সবার শেষে কে আসে? সবার শেষে আসে ফরাসিরা। এখন তুমি যদি বলো সালগুলোর মধ্যে আমরা কোনগুলো মনে রাখার ট্রাই করতে পারি, তুমি এই 1498 এটা তুমি আমরা জানো, এটা ট্রাই করতে পারো মনে রাখার। আর ইংরেজরা উপমহাদেশে আসছে 1600 সালে আকবরের দরবারে, এইটাও একটু মনে রাখার ট্রাই করতে পারো। সামনে এটা আমরা আরও অনেকবার এটা নিয়ে কথা বলবো। 1498 পর্তুগিজরা আসছে প্রথম ভারতে, আর ইংরেজরা 1600 সালে আসছে। এই দুটো তথ্য এখানের মধ্যে মনে রাখতে পারো, এই দুটো সাল মনে রাখতে পারো। আর সামনে আরও কিছু সাল যেগুলো বলবো সেগুলো তো মনে রাখার ট্রাই করবো। যেমন ইংরেজরা প্রথম কুঠি হচ্ছে যে ভারতে 1608 সালে, কিন্তু বাংলায় প্রথম কুঠি 1633 সালে। এরকম যেগুলো গুরুত্বপূর্ণ সাল সেগুলো মনে রাখার ট্রাই করবা। সাল যদি মনে না থাকে কোনো সমস্যা নাই, যে কয়েকটা মনে থাকে এনাফ। তুমি এখানে এত বেশি সাল আছে, তো কোনটা মনে থাকবে আর কোনটা মনে থাকবে না সেটা আমরা কীভাবে বুঝবো? তুমি বারবার পড়তে পড়তে যে কয়েকটা মনে থাকবে সেই কয়েকটা মনে রাখবা। এখন আসো, ওরা যে আসছে ভারতবর্ষে, তাহলে ওরা তো আসছে ব্যবসা বাণিজ্য করার জন্য। তো ব্যবসা বাণিজ্য করার জন্য ওদের তো এখানে গোডাউন লাগবে। হ্যাঁ, কুঠি মানে হচ্ছে গোডাউন, যেখানে মালপত্র রাখবে। আবার এটা নিরাপত্তার জন্য ওরা কিন্তু সৈন্য সামন্ত রাখতো এবং ওরা থাকতো এখানের মধ্যে দুর্গের মতো আর কি। তো পর্তুগিজরা যেহেতু প্রথম আসছে, ওরা ভারতে প্রথম কুঠি স্থাপন করছে কেরালার কোচিনে। এটা হলো পর্তুগিজদের ভারতে প্রথম কুঠি। এখন দেখি পর্তুগিজরা বাংলায় প্রথম কুঠি কোথায় স্থাপন করছে। পর্তুগিজরা বাংলায় প্রথম কুঠি স্থাপন করছে হুগলিতে। এবার আসো, ইংরেজরা ভারতে প্রথম কুঠি কোথায় স্থাপন করছে। ইংরেজরা ভারতে প্রথম কুঠি স্থাপন করছে সুরাটে। আর ইংরেজদের বাংলায় প্রথম কুঠি হচ্ছে হরিহরপুর। এবার দেখি আমরা ফরাসিদের কি অবস্থা, যারা সবার শেষে আসছে। ফরাসিরাও ভারতে প্রথম কুঠি হলো সুরাটে, আর ফরাসিদের বাংলায় প্রথম কুঠি হচ্ছে চন্দননগর। এই তথ্যগুলো তোমাকে বারবার পড়তে হবে, তুমি ভুলে যাবে আমি জানি, কিন্তু তোমাকে বারবার পড়তে হবে। এখন আমরা আমাদের ভারতবর্ষের সবচেয়ে প্রাসঙ্গিক হচ্ছে ইংরেজরা। ইংরেজদের নিয়ে আমরা ডিটেলসে পড়ে চলো। প্রথম আমরা একটা কোম্পানি ফর্ম করব। কোম্পানির নাম হচ্ছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, যেটা একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান, কিন্তু পরবর্তীতে পুরো ভারতবর্ষের ওরা ক্ষমতা নিয়ে নিছে।
ইংল্যান্ডের রানী প্রথম এলিজাবেথ এবং দিল্লি সম্রাট আকবরের রাজত্বকালে প্রাচ্যের সাথে বাণিজ্য করার জন্য 218 জন ইংরেজ বণিকদের প্রচেষ্টায় গঠিত হয় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। 1600 সালে ইংল্যান্ডে এটা প্রতিষ্ঠা হয়। ক্যাপ্টেন হকিন্স, সে ছিল মানে জাহাজের ক্যাপ্টেন। ইংল্যান্ডের রাজা প্রথম জেমসের সুপারিশপত্র নিয়ে বাণিজ্য কুঠি স্থাপনের উদ্দেশ্যে জাহাঙ্গীরের দরবারে আসেন 1608 সালে। ইংরেজরা কিন্তু আরও আগেও কিন্তু ভারতবর্ষে ওরা আসা কিন্তু শুরু করছে, কিন্তু এখন আনুষ্ঠানিকভাবে রাজা প্রথম জেমসের একটা চিঠি নিয়ে আসছে কার দরবারে? জাহাঙ্গীরের দরবারে। এই দেখো ক্যাপ্টেন হকিন্স, এই ক্যাপ্টেন হকিন্স দেখো সে একদম হাঁটু মোড়ায়া সে কিং জেমসের চিঠিটা জাহাঙ্গীরকে দিচ্ছে। এর খুব বেশি না, 250 বছর পরে, মানে 1608 সালের 250 বছর পরে আমরা দেখব সর্বশেষ মুঘল সম্রাটকে কিভাবে তারা রেঙ্গুনে নির্বাসন করে দেয় এবং সেখানে তার খুব নিদারুণ মৃত্যু হয়। তাহলে ক্যাপ্টেন হকিন্সের আবেদনক্রমে বাণিজ্য কুঠি নির্মাণের অনুমতি দেন সম্রাট জাহাঙ্গীর। এটা হলো ভারতে। এটা কোথায়? ভারতে। অপরদিকে বাংলায় যে প্রথম কুঠি তারা যখন স্থাপন করে তখন দিল্লি সম্রাট ছিল শাহজাহান। তাহলে দিল্লি সম্রাট শাহজাহান যখন ক্ষমতা ছিল তখন বাংলায় তারা প্রথম কুঠি স্থাপন করে। ভারতে কুঠি স্থাপন করে জাহাঙ্গীরের আমলে, আর বাংলায় স্থাপন করে জাহাঙ্গীরের পোলা শাহজাহানের আমলে। বাংলা কুঠি স্থাপন করে কত সালে? 1633 সালে। কোথায়? হরিহরপুরে। আমরা দেখি যে কলকাতা শহরটা প্রতিষ্ঠিত কিভাবে হইল। ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন এজেন্ট যার নাম ছিল জব চার্নক, সে 1690 সালে সুতানুটি গ্রামে একটা নগর প্রতিষ্ঠা করেন এবং সেই গ্রামের সাথে কলকাতা এবং গোবিন্দপুর সবগুলো গ্রাম ছিল। তাহলে 3টা গ্রাম নিয়ে প্রতিষ্ঠা হলো কলকাতা নগরী। পরীক্ষা আসতে পারে যে কলকাতা নগরী প্রতিষ্ঠা করেন কে? কলকাতা নগরী প্রতিষ্ঠা করেন জব চার্নক। উনি ছিলেন একজন ইস্ট ইন্ডিয়া কোম্পানির এজেন্ট। আর ইস্ট ইন্ডিয়া কোম্পানির সব শাসন কেন্দ্র, রাজধানী সব কিছু ছিল কলকাতা। এবং ব্রিটিশ পিরিয়ডে কলকাতা ছিল অত্যন্ত সমৃদ্ধ একটা নগরী, যেহেতু এটা ছিল রাজধানী ভারতবর্ষের। এই সে কলকাতা নগরী যার প্রতিষ্ঠাতা জব চার্নক 1690 সালে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেহেতু আমরা প্রতিষ্ঠা পড়ে ফেললাম, ওদের আর গুরুত্বপূর্ণ করে তথ্য পড়ে ফেলি। 1757 সালে তারা পলাশী যুদ্ধের মাধ্যমে, পলাশী যুদ্ধে জয়লাভের মাধ্যমে তারা আসলে বাংলা শাসন ক্ষমতা তারা তাদের নিজেদের হাতে তুলে নেয় এবং বাংলা, বিহার এবং উড়িষ্যার দেওয়ানি লাভ করে 1765 সালে। দেওয়ানি লাভ কী জিনিস সেটা আমরা পড়ব। আর মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে কেমনে পাইছিল সেটা আমরা পড়ব। আর 1757 থেকে একদম 1857 সাল পর্যন্ত এই 100 বছর তারা কিন্তু শাসন করে। 1858 পর্যন্ত আসলে, কারণ 1857 সালে যে সিপাহী বিদ্রোহ হয়, যে সিপাহী বিদ্রোহের ফলে রানী বুঝতে পারে ওইখানে যে এখানে কোম্পানি কী পরিমাণ তারা এখানে অন্যায় অত্যাচার চালাচ্ছে। তার ফলে 1858 থেকে রানী শাসনে চলে যায়। তাহলে তারা মোটামুটি 1757 থেকে 1858 পর্যন্ত তারা ভারতবর্ষে শাসন করে এবং 1858 পরে ভারতবর্ষে চলে যায় রানীর শাসনে। তাহলে আমরা রিভিউ করি। ইংরেজরা প্রথম আসে আকবরের দরবারে, কখন? 1600 সালে। তবে আকবরের দরবারে তারা আসছে ঠিক আছে, এমনি দেখা সাক্ষাৎ করতে আসছে, আকবর ভাই কী অবস্থা, ভালো আছেন কিনা, শরীরটা সুস্থ আছে কিনা, এমনি খোঁজখবর নিতে আসছে। আকবরের জন্য কিছু গিফট টিপ নিয়ে আসছে। আর তারা প্রথম কুঠি স্থাপনের অনুমতি নিছে আকবরের ছেলে জাহাঙ্গীরের কাছ থেকে। তাহলে কত সাল? 1608 সালে। কোথায়? সুরাটে। আর জাহাঙ্গীরের কাছে সে একটা চিঠি নিয়ে আসছে। ক্যাপ্টেন নাম হচ্ছে হকিন্স। ক্যাপ্টেন হকিন্স এই চিঠিটা নিয়ে আসছে। ইংল্যান্ডের রাজা প্রথম জেমস চিঠি লিখে দিচ্ছে, জাহাঙ্গীর ভাই আপনি আমাদের ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ওরা ভালো লোক, ওদেরকে একটা বাণিজ্য কুঠি স্থাপনের অনুমতি দেন। জাহাঙ্গীর বলছে ঠিক আছে, আপনি যেহেতু বলছেন আমি এখন অনুমতি দিয়ে দিচ্ছি, আপনারা কুঠি স্থাপন করেন। তাহলে কুঠি স্থাপন হয়ে গেল এখানের মধ্যে, নিজের পায়ে যাবে কুড়াল মারা, এটা আর কি। তাহলে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এর প্রতিষ্ঠিত হয় 1600 সালে। এটা প্রতিষ্ঠা হয় 217 জন বণিক নিয়ে। এখন তুমি দেখো, আমার একটা স্টাডি বলছে 218 জন, আবার একটা স্টাডি লিখছে 217 জন। তুমি কইবে ভাই আপনি এরকম ডাবল কথা বলতেছেন কী জন্য? কোথাও বলছেন 218, কোথাও বলছেন 217। আমি ইচ্ছা করে এটা চেঞ্জ করে নেই আর, কারণ এটা তুমি দুটাই মনে রাখতে হবে তোমার। কোনো বইয়ের মধ্যে 217, কোনো বইয়ের মধ্যে
18। সেজন্য তুমি আসলে দুইটা মনে রাখবা। তবে ইউজুয়ালি পরীক্ষার মধ্যে এরকম ডাবল অপশন মানে থাকার কথা না, 17 বা 18। আর থাকলেও তুমি আর কি করবা, থাকলে তুমি স্কিপ করে যাবে সর্বোচ্চ। একাধিক বইয়ের মধ্যে এক এক রকমের, আর এটা এখন আমরা ভেরিফাই করা খুব ডিফিকাল্ট, কারণ এক এক বইয়ের মধ্যে 17, কোনো বইয়ের মধ্যে 18। তাহলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারা প্রতিষ্ঠিত হয়েছে 1600 সালে, কোথায়? ব্রিটেনে। এবং ভারতে আসছে তারা কখন? 1608 সালে। আর বাংলায় তারা ফর্ম করছে কখন? 1633 সালে। এবং 1857 সালে এই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির পরিসমাপ্তি ঘটে যায়। কুটির স্থাপনের অনুমতিটা আমরা একটু দেখি। তাহলে ভারতে প্রথম যে তারা কুটির স্থাপন করলো সেটা জাহাঙ্গীরের আমলে, কত সালে? 1608 সালে। বাংলায় কুটির স্থাপন করছে কার আমলে? শাহজাহানের আমলে। আর এটা কোথায় ছিল? হরিহরপুরে। আর বাংলায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির দ্বিতীয় যে কুঠি সেটা হচ্ছে হুগলিতে। আর এটা অনুমতি দেয় সুবেদার শাহ সুজা। তাহলে আমরা কুঠি নিয়ে আমরা হচ্ছে যে একটু এখানে মনে কনফিউশন লাগতেছে। হুগলিতে আমরা আরেকটা কুঠি দেখছিলাম। কোন কুঠিটা দেখছিলাম? হুগলিতে আমরা দেখছিলাম পর্তুগিজরা বাংলায় প্রথম কুঠি স্থাপন করছিল হুগলিতে, এবং ইংরেজরা বাংলায় দ্বিতীয় কুঠি কিন্তু হুগলিতে। এইভাবে তুমি যদি একটু মিলাই যদি পড়ো, আগেরটার সাথে তুমি কোরিলেট করতে পারবা, তখন তোমার ব্রেইনে ভালো করে ওয়ারিং হবে। মানে তুমি যদি শুধু এক দিক থেকে ঠাডা মুখস্থ করলা, তোমার মনে থাকবে না। তো মিলাই পড়তে হবে যে হুগলি অন্য কোথায় জানি দেখছিলাম, না কোথায় দেখছিলাম? পর্তুগিজের প্রথম কুঠি হলো হুগলিতে, আর ইংরেজদের দ্বিতীয় কুঠি হচ্ছে হুগলিতে। আর আমরা কিন্তু এটা গত ক্লাসে পড়াইছিলাম। এই সুবেদার শাহ সুজা এই হুগলিতে ইংরেজদেরকে বাণিজ্য কুঠি স্থাপনের অনুমতি দেয়। এটা হলো 2 নম্বর কুঠি ওদের। আর 1633 সালে যেটা হরিহরপুরে, এটা হলো শাহজাহান অনুমতি দেয়। আর ভারতের যে প্রথম যে কুঠি 1608 সালে, এটা অনুমতি দেয় জাহাঙ্গীর। আর আকবরের আমলে কোনো কুটিমুটি হয় না, আমরা দেখা করতে আসছে। ওকে, আমরা একটু দেখি। সম্রাট ফররুখশিয়র উনি ইংরেজদেরকে বলল যে তোমরা এখানে ব্যবসা করার জন্য তোমাদের এখানে কোনো রকমের ট্যাক্স দিতে হবে না। এইভাবে বিনা শুল্কে বাণিজ্য করার জন্য অনুমতি দিল। এখন ফররুখশিয়র নিশ্চয়ই তোমার অতি আনন্দ দেয় নাই। তারপরে চাপ প্রয়োগ করে সে দেখলো যে ইংরেজদের সাথে সে তোমার এখানে তাদের সাথে যদি বিনা শুল্কে তাদের বাণিজ্যের জন্য অনুমতি যদি দিতে হয়, ফররুখশিয়র ভাবছে তার যে সাম্রাজ্য সেটা মোটামুটি সে ভালোভাবে চালাইতে পারবে, এবং ইংরেজদের সাথে কোনো ঝামেলা হবে না। হ্যাঁ, ইংরেজ তার জন্য কোনো রকম হুমকি হবে না। সে তো ভাবছে এটা ভালোই হবে তার জন্য। কিন্তু পরবর্তীতে দেখা যাবে আমরা সময়ের ব্যবধানে ইংরেজরা আস্তে আস্তে কীভাবে মুঘলদেরকে এখান থেকে তাদের ক্ষমতা নিয়ে নেয়। এটা আমরা পড়বো যে এলাহাবাদ চুক্তি কেমন হয়েছে এবং কোম্পানিকে বাংলা দিওয়ানি প্রদান কেমন করা হয়েছে। দিওয়ানি প্রদান মানে কি, এটা আমরা পড়বো। সম্রাট শাহ আলম 1765 সালে, এটা আমরা সামনে পড়বো। আর দিল্লির অধিকার ইংরেজদের দখলে দিয়ে দেন সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ, এটা আমরা পড়বো সামনে। হ্যাঁ, এই জিনিসগুলো আমরা একটু মনে রাখি। তাহলে পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা 1498 সালে ইউরোপ থেকে ভারত আসার জলপথ আবিষ্কার করে। হ্যাঁ, ওকে। বর্তমানে যে নেদারল্যান্ড, এটার অধিবাসীদের বলা হয় ডাচ বা ওলন্দাজ। আর ডেনমার্কের যে অধিবাসী তাদেরকে বলা হয় দিনেমার। পর্তুগিজ যাদেরকে বাংলায় বলা হয় ফিরিঙ্গি, এই ফিরিঙ্গি শব্দটা আসছে ফরাসি শব্দ থেকে ফিরিঙ্গি শব্দটা আসছে। আর প্রথমে আসছে পর্তুগিজরা, আর পর্তুগিজরা আসার পরপর আসছে ইংরেজরা। পর্তুগিজরা চট্টগ্রামে ওরা বন্দর স্থাপন করে, এবং তাদের আমলে চট্টগ্রামের সমৃদ্ধি ঘটে এবং চট্টগ্রামের একটা বাণিজ্য কেন্দ্রে পরিণত হয়। চট্টগ্রামে যারা আসো, ফিরিঙ্গি বাজারটা তোমরা কি নাম শুনছো? ফিরিঙ্গি বাজার কোতোয়ালির ওদিক দিয়া ফিরিঙ্গি বাজার নাম শুনছো না? এমনি আসছে ফিরিঙ্গি বাজার। হ্যাঁ, আর পর্তুগিজরা এখানে ব্যবসা করার জন্য আসলেও ওরা কিন্তু জলদস্যু টাইপ ছিল। তো 1538 সালে চট্টগ্রাম থেকে এই পর্তুগিজদের তাড়াইয়ে দেয় শের শাহ। এখানে একটা টাইম ফ্রেম মনে রাখতে হবে আমাদেরকে। টাইম ফ্রেম না, আসলে এটা সালটা মনে রাখা লাগবে না। সেটা কিছুদিন মিয়ানমারের আরাকানদের অধীনে চট্টগ্রাম ছিল। আর এই আরাকানদের বলা হয়তো মগ, এরাও ছিল জলদস্যু। এই মগদেরকে আর ফিরিঙ্গিদেরকে, মানে আরাকান যে মগ এবং পর্তুগিজ যে ফিরিঙ্গি, এই দুই দলকে একত্রে বলা হয়তো হারমাত। এগুলো সবগুলো ছিল জলদস্যু। এরা যখন মানুষ নৌকা দিয়ে কোথায় যাইতো ওইখানের মধ্যে ছিনতাই করত। আর
এই মগ ও পর্তুগিজ জলদস্যুদেরকে চট্টগ্রাম থেকে বিতাড়িত করেন শায়েস্তা খান। এখানে সাল মুখস্থ করা লাগবে না। মুঘল সম্রাট জাহাঙ্গীরের আমলে পর্তুগিজদেরকে হুগলি থেকে উচ্ছেদ করে দেন সুবেদার কাসেম খান জুয়েনি। তাহলে দেখা যাচ্ছে পর্তুগিজদের অভ্যাস ছিল তোমার এরকম চিন্তা করা, ডাকাতি করা, এই জন্য চট্টগ্রাম থেকে ওদেরকে বিতাড়িত করে দেওয়া হয়েছে এবং হুগলিতে ওরা যে কুটিমুটি স্থাপন করছে হুগলি থেকে ওদেরকে কিন্তু উচ্ছেদ করে দেওয়া হয়েছে। চলো আমরা এখন শুরু করব ইংরেজ শাসন। তাহলে 1764 সালে বক্সারের যুদ্ধ হলো, যেখানে মীর কাসিম পরাজিত হলো এবং মোটামুটি স্বাধীনতার কফিনে মোটামুটি শেষ পেরেক ঠুকে গেছে, শেষ এখানের মধ্যে। 1765 সালে, আচ্ছা একটা বিষয় খেয়াল করো তো, বাংলা কিন্তু জিতছে পলাশির যুদ্ধে ইংরেজরা, দিল্লিতে কিন্তু কোনো কিছু এখনো হয় নাই কিন্তু। হ্যাঁ, দিল্লিতে কিন্তু সম্রাট দ্বিতীয় শাহ আলম আছে, এটা দিল্লিতে উনি, হ্যাঁ, ওনার সাথে কিন্তু কোনো কিছু হয় নাই। এখন উনি যখন দেখলো যে বাংলার মতো একটা সমৃদ্ধ একটা জায়গা, ইংরেজরা এখানের মধ্যে যুদ্ধে জিতে গেছে, হ্যাঁ, এখন দ্বিতীয় শাহ আলম ইংরেজদের সাথে তার সাম্রাজ্য, ইংরেজদের কাছ থেকে সাম্রাজ্য রক্ষা করার জন্য সে একটা চুক্তিতে আসলো। সে কি চুক্তি আসলো? সে বললো ঠিক আছে ভাই, তোমরা যেহেতু বাংলা জয় করে ফেলছো, তো বাংলা, বিহার, উড়িষ্যা এই অঞ্চলটুকু তোমরা শাসন করো। এভাবে সে একটা চুক্তি করলো, যে চুক্তির নাম হচ্ছে এলাহাবাদ চুক্তি। এই চুক্তিটা হচ্ছে 1765 সালে। সে ভাবছে মোটামুটি ইংরেজদের সাথে যদি চুক্তি মুক্তি একটা করি, ওদের কোটা দিয়ে দিলে আমি মনে এখান দিয়ে সেফ হয়ে যাব, কিন্তু আসলে তা না। মোটামুটি 90 বছরের ব্যবধানে মোগলদের সর্বশেষ যে ছিল তাকে তাড়া দেওয়া হয়েছে। তাহলে 1764 সালে বক্সারের যুদ্ধে ইংরেজরা জয়লাভ করলো। তার পরের বছর দ্বিতীয় শাহ আলম, সে শাহ আলম কিন্তু তোমরা জানো যে বক্সারের যুদ্ধে সেও একজন পার্টি ছিল, এবং বক্সারের যুদ্ধে কিন্তু মীর কাসিম, দ্বিতীয় শাহ আলম এবং অযোধ্যার যে নবাব, ওরা তিনজন মিলে কিন্তু যুদ্ধ করছে এবং তিনজনই হারছে। তো 65 সালে দ্বিতীয় শাহ আলমের সাথে একটা চুক্তি হয়, যেটার নাম এলাহাবাদ চুক্তি। সেই চুক্তির মাধ্যমে ইংরেজরা এখন বাংলা, বিহার, উড়িষ্যা শাসন করার জন্য তারা এখন দায়িত্ব পাইল। বক্সারের যুদ্ধে মীর কাসিমের পরাজয় কোম্পানির রাজনৈতিক ও বাণিজ্যিক আধিপত্য প্রতিষ্ঠার পথ সুগম করে। কোম্পানি কৌশলগত নীতি গ্রহণ করে, মানে সরাসরি ক্ষমতা দখল করবে না। ওরা বললো আমরা শাসন বাসন করতে পারবো না, বিচার আচার এগুলো করতে পারবো না, বাঙালিরা মারামারি করে, আমরা এগুলো করতে পারবো না। আমরা কি করব, একজন নবাবকে মসন্দে রেখে তারা বললে তার অর্থনৈতিক কর্তৃত্ব প্রতিষ্ঠা করবে। তারা বললে আমরা শাসন বাসন করতে পারবো না, আমরা হচ্ছে যে অ্যাডমিনিস্ট্রেশন চালাতে পারবো না, তার বিচার আচার চালাতে পারবো না, আমরা শুধু ব্যবসা বাণিজ্য করবো এবং ট্যাক্স নিব, মানে টাকা পয়সা আমাদের, আর শাসন করা এটি হচ্ছে নবাবের। নামমাত্র একজন নবাবকে তারা রেখে দিল। এই নীতির অংশ হিসাবে 1765 সালে ফোর্ট উইলিয়ামের গভর্নর রবার্ট ক্লাইভ ভারতবর্ষের সম্রাটের নিকট থেকে বাংলা, বিহার এবং উড়িষ্যা দিওয়ানি লাভ করে এলাহাবাদ চুক্তির মাধ্যমে। সম্রাট ও নবাবের সঙ্গে চুক্তি সত্যানুযায়ী দিওয়ান হিসাবে কোম্পানি সুবা বাংলার রাজস্ব নির্ধারণ ও সংগ্রহ করবে। মানে কোম্পানি যেহেতু সে দিওয়ান, সে যেহেতু এটার শাসনভার পাইছে, সে এখন এখানে কত টাকা সে খাজনা নেবে, কত টাকা সে ট্যাক্স নেবে, এগুলো সে সংগ্রহ করবে। আর সংগৃহীত রাজস্ব থেকে কোম্পানি বছরে 26 লক্ষ টাকা সম্রাটকে দিবে, আর 53 লক্ষ টাকা নবাবকে দিবে, আর বাকি যা থাকবে সেটা কোম্পানির মুনাফা। তাহলে মোটামুটি 53 লাখ টাকা নবাবকে দিয়ে দিবে, নবাব এটা দিয়ে শাসন শাসন করবে, আর 26 লাখ টাকা সম্রাটকে দিবে। মোটামুটি তারা যত কোটি টাকা তুলতে পারুক, এটা তাদের লাভ। মানে তারা এখানে কোনো রকম কী হবে না, কোনো ঝামেলাই নাই, তারা কোনো শাসন করবে না, কিন্তু এটার যে তোমার মধুটা তারা খেয়ে ফেলবে আর কি। তাহলে আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম নবাব করবে শাসন, আর কোম্পানির হাতে হলো টাকা পয়সার সব দায়িত্ব। 1765 সালে লর্ড ক্লাইভ দিওয়ানি সনদ প্রাপ্ত হলে যে শাসন প্রণালীর উদ্ভব হয় তা ইতিহাসে দ্বৈত শাসন নামে পরিচিত। তাহলে কি হলো, ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারা হবে ট্যাক্স তুলবে, টাকা পয়সা তুলবে, মানে যত অর্থনৈতিক কারবার সব তাদের হাতে, সব ট্যাক্স মুক্স তারা তুলবে, কিন্তু শাসন করবে আবার নবাব। এর মাধ্যমে ডাবল শাসন হয়ে গেল। এটা হচ্ছে দ্বৈত শাসন। এবং ইংরেজের উপরে দেওয়া হলো ক্ষমতা যে ভাই তোমার যা খুশি তুমি তা খাজনা তুলতে পারো, যা খুশি তুমি ট্যাক্স তুলতে পারো। এর মাধ্যমে নবাব আসলে সামান্য বেতনভোগী কর্মচারীতে পরিণত হইল। তো ইস্ট ইন্ডিয়া কোম্পানি দিওয়ানি লাভের পর এটার ম্যানেজমেন্টের দায়িত্ব অর্পণ করে একজন নায়েব দিওয়ানের উপরে। হ্যাঁ, তো ওরা প্রথম যাকে নায়েব দিওয়ান দায়িত্ব দেয় তার নাম হচ্ছে সৈয়দ মোহাম্মদ রেজা। হ্যাঁ, তো তখন যে নবাব ছিল নিজামউদ্দৌলা, তার পক্ষে প্রশাসন পরিচালনার দায়িত্বটা প্রদান করা হয় এই সৈয়দ মোহাম্মদ রেজা খানকে। তাহলে বিষয়টা খেয়াল করো, মীর কাসিম কিন্তু হয়ে গেছে,
এরপরে নবাব হচ্ছে নিজামুদ্দৌলা। এখন নিজামুদ্দৌলা কিন্তু হচ্ছে যে নাবালক, তাহলে আমরা একটা তথ্য এখানে পরীক্ষায় কাজে লাগবে যে শেষ নবাবকে, শেষ নবাবের নাম হচ্ছে নিজামুদ্দৌলা। তো নিজামুদ্দৌলা যেহেতু সে নাবালক, তো তার পক্ষে ও রেজা খানকে বলা হয় যে তুমি তাইলে এখন মোটামুটি প্রশাসন চালাবা। তার মানে রেজা খানই হচ্ছে প্রশাসনের প্রধানতম ব্যক্তি। এখন রেজা খান প্রশাসনের প্রধান ব্যক্তি হইলেও আসল ক্ষমতা টাকা পয়সা সেটা কার কাছে? টাকা পয়সা হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে। হ্যাঁ, তাহলে দ্বৈত শাসন নামে পরিচিত এ অবস্থায় নায়েব নাজিমের উপর সকল দায়িত্ব অর্পিত হয়, কিন্তু তার কোনো ক্ষমতা ছিল না। এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারা যে সরাসরি যে রাজনৈতিক ক্ষমতা নিয়ন্ত্রণ করবে, এটা অন্য অন্য যে ইউরোপীয় বণিক ছিল তারা আবার এটা মানল না। হ্যাঁ, তো সেই জন্য তারা যে মানবে না, এই জন্য সে একটা কুটচাল দিছে। সে তার কথা হচ্ছে যে ঠিক আছে আমাদের শাসন তো মানবেন না, আমি শাসন আমি করবো না, শাসন করবে কিন্তু নায়েব দিওয়ান, আমরা শুধু টাকা ঢোকার দায়িত্ব। এছাড়াও আরেকটা কারণে তারা দায়িত্ব নেয় না, সেটা হলো দেশ শাসনের জন্য যে কোম্পানির প্রয়োজনীয় লোকবল কোনো কিছু তাদের ছিল না। তাহলে লর্ড ক্লাইভ দুটা কারণে দিওয়ানি চুক্তি করে, একটা হচ্ছে রাজনৈতিক, একটা হচ্ছে অর্থনৈতিক, যাতে ভালোভাবে তারা টাকা ঢোকা যাতে উপার্জন করতে পারে। হ্যাঁ, আর তারা চাইছে সিরাজউদ্দৌলা বা মীর কাসিমের মতো এরকম স্বাধীন চেতা নবাব যাতে এখানে আর না আসে। তাহলে বিষয়টা আমি একটু সিম্পল করে দিই। ইস্ট ইন্ডিয়া কোম্পানি চিন্তা করলো যে এইটার যদি আমরা যদি শাসন ক্ষমতা যদি নেই, আমাদের তো লোকবল নাই, তারপরে হচ্ছে যে ওরা যদি শাসন করতে চায় তাহলে ফরাসিদের সাথে তাদের গ্যাঞ্জাম লাগবে, অন্যান্য ইউরোপিয়ানদের সাথে গ্যাঞ্জাম লাগবে। ওরা বলল যে আমরা শুধু টাকা টোকা তুলব, শাসন কিন্তু করবে যে নবাব। কিন্তু আমরা বাস্তবে দেখতে পাচ্ছি নবাবের হাতে আসলে কোনো ক্ষমতাই নাই, সে তো টাকা টোকা তোলার ক্ষমতা নেই, টাকা টোকা তো আসল ক্ষমতা। তাকে শুধুমাত্র তারা বছর 53 লক্ষ টাকা দিবে, আর সম্রাটকে 26 লক্ষ টাকা দিবে। আর তাহলে এর মাধ্যমে একটা দ্বৈত শাসন সিস্টেম চালু হয়ে গেল। লিখিতের জন্য খুবই গুরুত্বপূর্ণ দ্বৈত শাসন ব্যবস্থা কী জিনিস, আশা করি তোমরা এখন এখান থেকে মোটামুটি বানাই লিখতে পারবা। কোম্পানি এবং ব্রিটিশ শাসক ছিল মোটামুটি এখানে 3 ধরনের, গভর্নর, গভর্নর জেনারেল এবং গভর্নর জেনারেল ও ভাইসরয়। এগুলো হচ্ছে উপাধি, টাইটেল। তাহলে আমরা 1757 থেকে 1773 পর্যন্ত দেখবো আমরা গভর্নর, 1774 থেকে 1858 পর্যন্ত দেখব গভর্নর জেনারেল, এবং 1858 থেকে একদম দেশ ভাগ হওয়া পর্যন্ত আমরা দেখব গভর্নর জেনারেল ও ভাইসরয়ের শাসন। হ্যাঁ, এই 3টা জিনিস সিরিয়ালটা মনে রাখো কিন্তু। হ্যাঁ, তাহলে বাংলায় আমরা এখন শুরু করব গভর্নরদের শাসন 1757 থেকে একদম 1773 পর্যন্ত। প্রথমে আসবো আমরা লর্ড ক্লাইভের কাছে। লর্ড ক্লাইভ কী হয়েছে, পলাশির যুদ্ধে সে জিতছে এবং সে হচ্ছে ভারতবর্ষের প্রথম ব্রিটিশ গভর্নর, এবং সে ইংরেজ সাম্রাজ্যের গোড়াপত্তন করে। 1765 সালে রবার্ট ক্লাইভ বক্সারের যুদ্ধে পরাজিত দিল্লি সম্রাট দ্বিতীয় শাহ আলমের সঙ্গে একটা চুক্তি করে, এবং সেই চুক্তির মাধ্যমে বাংলা, বিহার এবং উড়িষ্যা দিওয়ানি লাভ করে, মানে রাজস্ব আদায়ের ক্ষমতা সে লাভ করে। এই সেই লর্ড ক্লাইভ। তাইলে কি হলো, সে 1765 সালে দ্বৈত শাসনের জন্ম দেয়, এবং এর মাধ্যমে নবাবের হাতে থাকে বিচার এবং শাসন, মানে যত বিচার আছে রাজস্ব সব নবাব করবে, অ্যাডমিনিস্ট্রেশন নবাব করবে, কোম্পানি শুধু টাকা ঢোকা, রাজস্ব হলো কোম্পানির হাতে, এবং আর্মিও কিন্তু কোম্পানির হাতে থাকবে, দেশ রক্ষা কোম্পানির হাতে। তার নির্দেশে মেজর জেমস রেনেল 1779 সালে বঙ্গদেশে মানচিত্র তৈরি করে। তবে সে 1779 সালে সে কিন্তু ক্ষমতা ছিল না, মানে সে যে নির্দেশ দিয়েছিল সে অনুযায়ী কাজ শুরু করছে, এবং রেনেল 1779 সালে বঙ্গদেশে মানচিত্র কাজটা সমাপ্ত করে। এই যে দ্বৈত শাসন চালু হয়ে গেল 65 সাল থেকে, লর্ড ক্লাইভ যে এই জিনিসটা চালু করলো, এর কারণে কী হয়েছে, এর কারণে কোম্পানি কিন্তু ইচ্ছা মতো সে খাজনা আদায় করতেছে, ইচ্ছা মতো সে ট্যাক্স আদায় করতেছে, হ্যাঁ, তার যা খুশি তা করতেছে। এখন ফসল হচ্ছে না, এটা তার কোনো হেডেক না, ফসল না হলে নাই, টাকা দিতে হবে ওকে। হ্যাঁ, এবং অনাবৃষ্টি, খরা, এগুলোর সাথে অ্যাড হইল, এবং তার পরিণতি হিসেবে আমরা দেখব এখন ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর দুর্ভিক্ষ। দেখো এরা না খেতে পেয়ে কীভাবে কঙ্কালসার হয়ে গেছে, কি ভয়ঙ্কর অবস্থা। এদেরকে একটা পরিবারের ছবি, খুবই ভয়ঙ্কর একটা ছবি। হ্যাঁ, এমন একটা অবস্থা যে এখানের মধ্যে যে কাউকে দাফন করবে মারা গেলে, এরকমও আসলে লোক পাওয়া যাচ্ছিল না। এই ভয়ঙ্কর যে দুর্ভিক্ষ, এই দুর্ভিক্ষটা হচ্ছে বাংলা 1176 বঙ্গাব্দ, এবং সেই অনুযায়ী এটাকে বলা হয় 76 মন্বন্তর। তাহলে 1765 সালে যে দ্বৈত শাসনটা চালু করলো লর্ড ক্লাইভ, তার ফলাফল হিসেবে আমরা এখন দেখলাম মাত্র 5 বছরের ব্যবধানের মধ্যে তারা এত জুলুম করছে, তারা মোটামুটি এত বেশি খাজনা ট্যাক্স আদায় করছে মোটামুটি। আর তার সাথে যুক্ত হয়েছে তোমার, মানুষ তো সঞ্চয় কিছু রাখতে পারতেছে না, তার সাথে যুক্ত হয়েছে খরা, তার সাথে যুক্ত হয়েছে তোমার অনাবৃষ্টি,
5 বছর পরে ইংরেজি 1770 খ্রিস্টাব্দে এই 76-এর মন্বন্তরটা হয়েছে। লর্ড ক্লাইভ এত কুখ্যাত লোক ছিল, তাকে নিয়ে স্যামুয়েল জনসন একটা তোমার তারকে নিয়ে যে তার ডেতে স্যামুয়েল জনসন লিখছে, Samuel Johnson wrote of his death that he had acquired his fortune by such crimes that his consciousness of them impelled him to cut his own throat. মানে রবার্ট ক্লাইভ সে এত তোমার হচ্ছে যে ক্রিমিনাল, সে এত অন্যায় করছে, সে কিন্তু মারা গেছে নিজের খুর দিয়া, সে নিজের গলা কাটটা সে সুইসাইড করে মারা গেছে। মানে তার প্রেতাত্মাটা তাকে আসলে তারা করছে, সে খুবই তার নর্মাল ডেথ হয় না। আর যখন 76 মন্বন্তর চলতেছিল তখন অবশ্য আর ক্লাইভ ততদিন ক্ষমতা ছেড়ে দিছে, সে দেখলো অবস্থা খুব খারাপ। তখন বাংলার গভর্নর ছিল জন কার্টিয়ার, কিন্তু পুরোপুরি দায়ী হচ্ছিল তোমার এ রবার্ট ক্লাইভ। তার কারণেই এখানে এত বড় একটা মন্বন্তর হয়েছে এবং এই ভয়ঙ্কর অনেকগুলো ছবি সেখানের। তাহলে এটার জন্য পুরোপুরি দায়ী হচ্ছে লর্ড ক্লাইভ। আর মন্বন্তরকালীন ততক্ষণে তিনি ক্ষমতা ছেড়ে চলে গেছে, গভর্নর ছিল লর্ড কার্টিয়ার। এবং বলা হয়ে থাকে এই 76 মন্বন্তরে বাংলার 3 কোটি মানুষের মধ্যে মারা যায় প্রায় 1 কোটি মানুষ। এবং ইংরেজ শাসনের 200 বছরের মধ্যে এখানে কম বেশি 40 থেকে 50-এর মধ্যে দুর্ভিক্ষ লাগে, ছোট বড় 40 থেকে 50-এর মধ্যে দুর্ভিক্ষ লাগে। তার মধ্যে 2টো ছিল ভয়ঙ্কর, বাকিগুলো ছোট ছোট দুর্ভিক্ষ ছিল। এই দুর্ভিক্ষের কারণে এই অঞ্চলের মানুষের তাদের যে শারীরিক প্যাটার্ন অনেক চেঞ্জ হয়ে যায়। তোমরা দেখবা ইউরোপিয়ানরা বা আমেরিকানরা ওদের কিন্তু লিন মাসল কিন্তু অনেক বেশি, ওদের বডিতে মাসল অনেক বেশি। হ্যাঁ, আর আমাদের কি হচ্ছে, আমরা হচ্ছে ভাত একটু বেশি গেলে ফ্যাট হিসেবে জমে যাচ্ছে। হ্যাঁ, এর কারণ হচ্ছে তখন যেহেতু মানুষের অভাব ছিল এবং ঘন ঘন দুর্ভিক্ষ হইতো, তখন খাবার ছিল তো ভাত, শুধু প্রচুর ভাত খাইতো মানুষ, প্রচুর ভাত খাচ্ছে মানুষ। এই বাঙালির অতি ভাত খাওয়ার টেন্ডেন্সি কিন্তু ব্রিটিশ আমল থেকে শুরু হয়েছে। এখন এখানের মধ্যে কী হতো, তোমরা এনার্জি সেভ করবে কীভাবে, ফ্যাট সেলে। তার ফলে আস্তে আস্তে আমাদের বডি এমনভাবে কনভার্ট হয়ে গেছে 200 বছরের মধ্যে। তার মানে জিন এক্সপ্রেশন হয়ে 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 এক জেনারেশন থেকে আরেক জেনারেশন হয়ে হয়ে কী হয়েছে, এখন আমাদের যে অবস্থা, আমরা একটু বেশি খাওয়া দাওয়া করলে আমাদের কিন্তু কি ভুঁড়ি বেড়ে যাচ্ছে। আমরা মোটামুটি এটা কিন্তু গবেষণা দ্বারা প্রুভেন। এবং আমাদের যে এখন এত বেশি তোমার ডায়াবেটিস, তার পিছনে কিন্তু দায়ী করা হয় ইংরেজ শাসনের 200 বছরে এখানে এত বেশি দুর্ভিক্ষ হয়েছে। তার ফলে আমাদের মেটাবলিক সাইকেল এমনভাবে চেঞ্জ হয়েছে, তার ফলে আমাদের কিন্তু এখন আমাদের জেনেটিক্যালি আমরা এমন সব জিন আমরা এক্সপ্রেশন হয়েছে আমাদের আস্তে আস্তে, আমাদের এখন মানুষের মধ্যে অনেক বেশি পরিমাণে আমরা এরকম তোমার ডায়াবেটিস পেশেন্ট দেখতে পাই। এই জন্য কিন্তু এখন ব্রিটিশদেরকে দায়ী করা হয়। এগুলো হচ্ছে একদম লেটেস্ট কিছু গবেষণার এভিডেন্স। এখানে একটা সাল তোমরা মনে রাখবা, সেটা হচ্ছে 50-এর মন্বন্তর হয়েছিল ইংরেজি 1943 খ্রিস্টাব্দে, বাংলা হচ্ছে 1350। তাহলে 50-এর মন্বন্তর, বাংলা 1350, আর 76 মন্বন্তর হচ্ছে বাংলা 1176। আমরা একই সাথে ইংরেজি সালটা মনে রাখতে হবে। ইংরেজি হচ্ছে কত, 1770, আর এখানে হচ্ছে 1943। হ্যাঁ, তুমি এখানে 593 যোগ করে দিলে ওটা পেয়ে যাবা। 693 যোগ করলে 600 নাকি 593, 593, হ্যাঁ, তুমি যোগ করে দিলেই তুমি হচ্ছে যে বাংলা থেকে ইংরেজি তুমি পেয়ে যাচ্ছ। তাইলে আমরা রবার্ট ক্লাইভ পড়ে ফেললাম এবং একটা বড় ধরনের দুর্ভিক্ষ পড়ে ফেললাম। ভারতবর্ষেরই তোমার হচ্ছে একটা বড় ধরনের গ্রুপ মনে করে যে ইংরেজরা আসার কারণে ভারতবর্ষে পড়াশোনা হয়েছে, ওরা এখানে আসার কারণে ইউনিভার্সিটি হয়েছে, এই ধরনের অনেক কিছুই হয়েছে। এটার পিছনে সবচেয়ে বড় যুক্তিটা যেটা দেওয়া হয়, যদি ইংরেজরা না যদি আসতো, তখন তো আসলে ইউরোপিয়ান রেনেসাঁ শুরু হয়ে পুরো দুনিয়াতে আসলে পড়াশোনা শুরু হয়ে যাচ্ছে সব জায়গায়। তখন মোগলরা হয়তো শুরু করে দিত এখানের মধ্যে। আরেকটা বিষয় বলা হয় যে ইংরেজরা এখানে শাসন করতে এসে ওরা যেটা করছে, ওরা পৃথিবীর অন্যতম সমৃদ্ধ জায়গায় এসে এটা সব সম্পদ পাচার করে দিছে। মোগলরা কিন্তু কোনো সম্পদ পাচার করে নাই, ওরা কিন্তু ভারতবর্ষেই ওরা বসবাস করছে, এখানে বিয়ে শাদী করছে এবং এখানে রয়ে গেছে, এখানে ওরা সব কিছু বানানোর ট্রাই করছে। ওরা কিন্তু কোনো কিছু ওদের যে আদিনিবাস মধ্য এশিয়া সমরকন্দের দিকে ওরা কিছুই পাঠায় নাই। তো যাই হোক, এটা নিয়ে আসলে বিতর্কগুলো কোনোদিন শেষ হবে না, যে এখনও ভারতবর্ষে একটা গ্রুপ মনে করে যে ব্রিটিশরা এখানে আসার কারণে এটা ভালো হয়েছে। আমরা চলে আসবো লর্ড ওয়ারেন হেস্টিংসে।
হেস্টিংস এসে দেখলো যে ক্লাইভের এই দ্বৈত শাসনের কারণে এখানে একটা দুর্ভিক্ষ হলে অনেক মানুষ এখানের মধ্যে মারা গেল, তো সে দ্বৈত শাসন ব্যবস্থা বাতিল করে দিল, এটা শেষ। সে সিস্টেম করলো পাঁচশালা বন্দোবস্ত। পাঁচশালা মানে 5 সালের জন্য একসাথে তোমার হচ্ছে যে ট্যাক্স দিবে এবং এরপরে 5 সন মানে 5 বছর জমি টমি চাষ করতে পারবে, এর ফলে একটা স্টেবিলিটি আসবে বলে সে মনে করলো। কলকাতাকে সে রাজধানী করে ফেললো। তাহলে হেস্টিংস দ্বৈত শাসন বাতিল করে দিল, 5 সালা বন্দোবস্ত চালু করলো এবং কলকাতাকে রাজধানী করলো 1774 সাল পর্যন্ত। হ্যাঁ, এই হলো কলকাতা, তাকে সে রাজধানী করলো। এখন এই 1770 সালে যে দুর্ভিক্ষটা হইল, ব্রিটিশ পার্লামেন্টে কিন্তু এটা নিয়ে অনেক আলাপ আলোচনা শুরু হইল যে কোম্পানি এখানে করতেছে কি। তাহলে ভারতবর্ষ শাসন করার জন্য একটা আইন করা প্রয়োজন। ব্রিটিশ পার্লামেন্টে একটা রেগুলেটিং অ্যাক্ট পাস হলো 1773 সালে ভারতবর্ষ শাসন করার জন্য, কেমনে ভারতবর্ষ শাসিত হবে। তাইলে তার পরের বছর থেকে 1774 সাল থেকে শুরু হয়ে যাবে বাংলায় গভর্নর জেনারেলের শাসন। এবং প্রথম গভর্নর জেনারেল হচ্ছে কে, আমাদের ওই যাকে আমরা রেখে গেছিলাম ওয়ারেন হেস্টিংস, সে এখন হবে গভর্নর জেনারেল। মনে রাখতে হবে গভর্নর এবং গভর্নর জেনারেল ভিন্ন পদ, কিন্তু গভর্নর পদ্ধতি ছিল 1757 থেকে 1773 পর্যন্ত, আর 73 সালে একটা রেগুলেটিং অ্যাক্ট পাস হলো। তাইলে 1774 থেকে একদম 1858 পর্যন্ত গভর্নর জেনারেলের সিস্টেমটা চালু ছিল। হেস্টিং কিন্তু শেষ গভর্নর ছিল, কিন্তু গভর্নর জেনারেল পদ্ধতি যখন চালু হয় তখন তাকে আবার গভর্নর জেনারেল পদে নিয়োগ দেয়া হয়। লর্ড ওয়ারেন হেস্টিংস সে নিয়ামক আইন মানে রেগুলেটিং অ্যাক্টের অধীনে প্রথম গভর্নর জেনারেল। এখন প্রথম গভর্নর জেনারেল হয়ে সে কী কাজ করলো, সে তার আমলে প্রথম ভারতীয় সংবাদপত্র প্রকাশিত হইল, নাম হইল বেঙ্গল গ্যাজেট। এটা ওয়ারেন হেস্টিংসের আমলে প্রকাশিত হয়েছে। এবং ওয়ারেন হেস্টিংসের আমলে একটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ক্রিয়েট হয়েছে, তার নাম হলো এশিয়াটিক সোসাইটি। এই এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য ছিল এশিয়ার ভৌগোলিক সীমার মধ্যে মানুষ ও প্রকৃতি দ্বারা সৃষ্ট সমস্ত বিষয় সম্পর্কে অনুসন্ধান ও অধ্যয়ন করা। তো এই সংস্থার প্রথম সভায় গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস উনি সভাপতিত্ব করেন, আর উইলিয়াম জোন্স উনি সহসভাপতির পদ অলঙ্কিত করেন। আর ওয়ারেন হেস্টিংস এই সংস্থার উদ্দেশ্য সম্পর্কে সহানুভূতিশীল হলেও উনি কিন্তু সভাপতি হইতে অস্বীকার করেন, এবং তার অনুরোধে উইলিয়াম জোন্স এশিয়াটিক সোসাইটির প্রথম সভাপতির পদে অধিষ্ঠিত হন এবং আমৃত্যু এই পদে থাকেন। এই হলো সে এশিয়াটিক সোসাইটি। ওয়ারেন হেস্টিংস তার গভর্নর জেনারেল আমলে সে আরও কিছু সংস্কার করে। একটা হচ্ছে সে উপমহাদেশে সর্বপ্রথম রাজস্ব বোর্ড স্থাপন করে। ওই যে এনবিআর যেরকম ট্যাক্স তুলে সে রাজস্ব বোর্ড স্থাপন করে যারা ট্যাক্স তুলবে। হ্যাঁ, সে 1 সালা বন্দোবস্ত চালু করে। এখন সে দেখলে 5 সালাটা কাজ করতেছে না, পরে সে 1 সালা চালু করছে। এবার সে দেখবে সে তার যে 1 সালা বন্দোবস্ত সিস্টেম এটাও ঠিকমতো কাজ করতেছিল না। হ্যাঁ, এইভাবে 1 বছরের জন্য দিলে কাজ হচ্ছে না, পরে 10 সালা বন্দোবস্ত আমরা সামনে দেখতে পাবো। তাহলে ওয়ারেন হেস্টিংস যা যা করছে আমরা যদি সামারি করি, সে কী করছে, সে আসে দ্বৈত শাসন বাতিল করে দিয়েছে 72 সালে। হ্যাঁ, আচ্ছা, তারপরে সে 5 সালা বন্দোবস্ত চালু করছে, সে কলকাতাকে রাজধানী করছে। তার আমলে প্রথম ভারতীয় সংবাদপত্র প্রকাশিত হয়েছে, তার আমলে এশিয়াটিক সোসাইটি এস্টাবলিশ হয়েছে, সে ভারতীয় উপমহাদেশে রাজস্ব বোর্ড স্থাপন করছে এবং তার আমলে 1 সালা বন্দোবস্ত চালু হয়েছে। তো আমরা ওয়ারেন হেস্টিংসের পরে আসবো লর্ড কর্নওয়ালিসের কাছে। উনি বলছে তোমরা আমাকে স্যার ডাকবা। তো ওনাকে স্যার ডাকার আগে আমরা একটু রিভিউ করে আসি এতক্ষণ যা পড়ছি। তাহলে আমরা দেখতে পেলাম যে ইউরোপ থেকে পূর্ব দিকে আসা জলপথ আবিষ্কার করছে বার্তোলোমিও দিয়াস, তবে ভারত আসা জলপথ আবিষ্কার করছে ভাস্কো দা গামা। আর পর্তুগিজের প্রথম কুটি স্থাপন করে কোচিনে, আর বাংলার প্রথম কুটি হচ্ছে হুগলিতে। ইংরেজদের ভারতের প্রথম কুটি সুরাটে, আর ইংরেজদের বাংলার প্রথম কুটি হরিহরপুরে, এবং হুগলিতে হচ্ছে ইংরেজদের দ্বিতীয় কুঠি, মনে রাখতে হবে। অপরদিকে ফরাসিদের ভারতের প্রথম কুটি সুরাটে আর বাংলার প্রথম কুটি চন্দননগরে। তাহলে সুরাটে যে প্রথম যে কুঠি এটা কিন্তু ইংরেজরাও কিন্তু ভারতের প্রথম কুটি সুরাটে, ফরাসিদেরও প্রথম কুটি কিন্তু সুরাটে। তাই এটা আমরা কমলি মনে রাখতে পারবো। বাংলার প্রথম কুটি হচ্ছে পর্তুগিজের হুগলিতে, ইংরেজদের হরিহরপুরে আর ফরাসিদের চন্দননগরে। ওকে, কুটি শেষ। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি 218 অথবা কোথাও লিখছে 217, এটা 1600 সালে প্রতিষ্ঠিত হয়। কোথায়? ব্রিটেনে প্রতিষ্ঠিত হয়। এবং এটা প্রতিষ্ঠিত হওয়ার পরে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধি তারা আসে
সম্রাট জাহাঙ্গীরের দরবারে, এবং জাহাঙ্গীর তাদেরকে বাণিজ্য কুঠি স্থাপনের অনুমতি দেয়। আর বাংলায় তারা কুঠি স্থাপন করে শাহজাহানের সময়ে, এবং স্থানটা হচ্ছে হরিহরপুর 1633 সালে। তারপর আমরা পড়ছি যে কলকাতা নগরী প্রতিষ্ঠা করে জব চার্নক। তারপরে আমরা পড়ছি যে ইংরেজরা প্রথম আসে আকবরের দরবারে, ওখানে কিন্তু ওরা কোনো বাণিজ্য কুঠি স্থাপনের অনুমতি পায় নাই, বা ওরা এরকম কিছু করে নাই। ওরা আকবরের দরবারে আসছে এমনি একটু হ্যালো হাই বলার জন্য। কিন্তু আর 8 বছর পরে আকবরের ছেলে জাহাঙ্গীরের দরবারে ওরা হচ্ছে যে ওই যে রাজা চিঠি নিয়ে এখানে আসছে। তাহলে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি 16 সালে প্রতিষ্ঠা হয়েছে, ভারতে প্রতিষ্ঠা 1608 সালে, বাংলায় 1633 সালে, আর এটা 217 বা 218 জন বণিক নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে। বাংলায় প্রথম কুঠি শাহজাহানের আমলে হরিহরপুরে, আর হুগলিতে ওদের দ্বিতীয় কুঠি। বিনা শুল্কে বাণিজ্য করার ফরমান জারি করে সম্রাট ফররুখ সিয়র। আর 1765 সালে আমরা দেখছি যে বাংলায় দিওয়ানি প্রদান করে ওদেরকে সম্রাট শাহ আলম। আর দিল্লির অধিকার ইংরেজরা আন্ডারে চলে যায় আরও অনেক তোমার পরে। যারা হাত তুলতেছো তুমি প্রশ্নটা একটু কমেন্টে লিখে রাখো, সরি কমেন্টে না, খাতা লিখে রাখো, তো পরে তোমরা আনসার দেবো কোশ্চেনের। 2 নম্বর বলা হয় ডেনমার্কের অধিবাসীদের, আর হল্যান্ডের লোকজনকে বলা হয় ডাচ বা ওলন্দাস। ফিরিঙ্গি বলা হয় পর্তুগিজদের, ফিরিঙ্গি শব্দটা আসছে ফরাসি শব্দ থেকে। আর পর্তুগিজরা প্রথমে আসে, তারপরে আসে ইংরেজরা। পর্তুগিজরা আমলে চট্টগ্রাম অনেক সমৃদ্ধি ঘটে, এবং চট্টগ্রামে ফিরিঙ্গি বাজার নামে একটা জায়গা আছে। আর চট্টগ্রাম পরিচিতি পাই পোর্টো গ্রান্ডে বা বিশাল বন্দর নামে। আর 1538 সালে পর্তুগিজে চট্টগ্রাম থেকে বিতাড়িত করে দেয় শের শাহ। সুবেদার কাসেম খান জুইনি কিন্তু পর্তুগিজদের হুগলি থেকেও কিন্তু বিতরণ করে দেয়। আমরা জানি যে আরাকানদের বলা হয় মগ, এই মগ আর ফিরিঙ্গিদের একসাথে বলা হয় হারমাদ। আর মগ এবং পর্তুগিজ এই উভয়দেরকে চট্টগ্রাম থেকে বিতাড়িত করেন শায়েস্তা খান। ইংরেজ শাসনে আমরা দেখছি যে 1764 সালে যে বক্সারের যুদ্ধ হয়, সেখানে জয়লাভের মাধ্যমে বাংলার স্বাধীনতার যে সর্বশেষ সম্ভাবনা সেটা কিন্তু শেষ হয়ে যায়। এবং তার পরের বছর 1765 সালে সম্রাট দ্বিতীয় শাহ আলমের সাথে একটা চুক্তি হয়, সেটা হলো এলাহাবাদ চুক্তি। এবং সেই চুক্তি অনুযায়ী তখন কোম্পানি দিওয়ানি লাভ করে, এবং সে দিওয়ানি লাভ করলেও কোম্পানি কি হয়, কোম্পানি শুধু টাকাটুকু তোলার দায়িত্ব নিজের কাছে রাখে, আর বাকি নামে মাত্র একজন নবাবের কাছে দিয়ে দেয়। এবং তারা বলে নবাবকে সে 53 লক্ষ টাকা দিবে, আর সম্রাটকে 26 লক্ষ টাকা দিবে। এর মাধ্যমে দ্বৈত শাসন ব্যবস্থার উদ্ভব হয়। আর দ্বৈত শাসনের কারণে কোম্পানি কিন্তু প্রচুর ক্ষমতার অধিকারী হয়ে ওঠে, তারা ইচ্ছা মতো তখন তোমার ট্যাক্স আরোপ করতে পারবে। এবং আমরা দেখতে পাই এখানে একজন না মাত্র একজন নবাবকে রাখে, কিন্তু সব ক্ষমতা আসলে তাদের কাছে। এবং এই ক্ষমতা যথেচ্ছাচার করার জন্য যেটা হয়, বাংলায় 1770 সালে ইতিহাসের ভয়ঙ্করতম একটা মর্মন্তর বা দুর্ভিক্ষ দেখা দেয়। লর্ড ক্লাইভ ভারতবর্ষের প্রথম ব্রিটিশ গভর্নর, যিনি ইংরেজ সাম্রাজ্যের গোড়াপত্তন করেন, এবং তার নেতৃত্বে মূলত বক্সারের যুদ্ধে মীর কাসিম এবং দ্বিতীয় শাহ আলম এবং অযোধ্যা নবাবের যে সমৃদ্ধ বাহিনী ছিল তারা পরাজয় বরণ করে। এবং 1765 সালে একটা চুক্তি হয়, যে চুক্তিটা হচ্ছে যে এলাহাবাদ চুক্তি। এই সে লর্ড ক্লাইভ যে দ্বৈত শাসন চালু করে, এবং এটা মানিয়ে হচ্ছে নবাবের হাতে বিচার এবং শাসন, কোম্পানির হাতে থাকবে রাজস্ব এবং দেশ রক্ষা। এ হচ্ছে সে দুর্ভিক্ষের চিত্র। এবং সালটা হচ্ছে বাংলা 1176, ইংরেজি 1770। এবং ক্লাইভ কিন্তু তার নিজের গলায় ছুরি দিয়ে, মানে খুর দিয়ে সে কেটে আত্মহত্যা করছিল। তবে 76 মন্বন্ত শুরু হওয়ার আগেই সে চলে গেছিলো, এবং এই সময় বাংলার গভর্নর ছিল জন কার্টিয়ার। এবং লর্ড ক্লাইভ তার জন্য পুরোপুরি দায়ী, এবং এখানে বাংলা 3 কোটির মধ্যে প্রায় 1 কোটি মানুষ মারা যায়। আরও একটা দুর্ভিক্ষ ছিল ভয়ঙ্কর, সেটা হলো 1943 সালে, বাংলা 1350 বঙ্গাব্দ। তো লর্ড ক্লাইভের পরপর এখানে আসে জন কার্টিয়ার, এবং কার্টিয়ারের পরে আসে লর্ড ওয়ারেন হেস্টিংস তোমার এখানে আসলেও সে দেখলো যে দ্বৈত শাসনটা আসলে খুব ভালো কাজ করতেছে না, সুতরাং সেই দ্বৈত শাসন ব্যবস্থা বাতিল করে দিল, এবং সেই সিস্টেম চালু করলো 5 শালা বন্দোবস্ত। 5 বছর তোমার একসাথে ট্যাক্স দিবে, 5 বছর একজনের আন্ডারে একটা জমি থাকবে, এবং সে কলকাতাকে রাজধানী করে। তাহলে হেস্টিংসের একটা গুরুত্বপূর্ণ অবদান হচ্ছে কলকাতাকে রাজধানী করা। তো ভারতবর্ষে এই যে এত বড় একটা দুর্ভিক্ষ হলো, এটা ব্রিটিশ পার্লামেন্টে আলোচনা হয়, এবং ব্রিটিশ পার্লামেন্ট চিন্তা করে একটা আইন করতে হবে কেমনে ভারতবর্ষে শাসন করা যায়। এবং ব্রিটিশ পার্লামেন্টে যে আইনটা হয় তার নাম হচ্ছে রেগুলেটিং অ্যাক্ট বা নিয়ামক আইন, 1773 সালে। এবং এই নিয়ামক আইনের মাধ্যমে ওই গভর্নরের পোস্টটা বাতিল করা হয়, যে গভর্নর থাকবে না, হবে কি গভর্নর জেনারেল। এবং শুরু হয়ে গেল বাংলায় গভর্নর জেনারেলের শাসন। এবং আমরা কিন্তু এখন বাংলা শাসন করতেছি। আর বাংলায় প্রথম যিনি গভর্নর জেনারেলকে নতুন কাউকে দেওয়া হয় নাই, ওই আগের বার যে গভর্নর ছিল শেষ গভর্নর হেস্টিংস এখন হয়ে গেল
প্রথম গভর্নর জেনারেল। হেস্টিংস হচ্ছে বাংলার শেষ গভর্নর, কিন্তু প্রথম গভর্নর জেনারেল। আমরা এখন গভর্নর জেনারেলের শাসনে চলে গেলাম, এবং হেস্টিংস হচ্ছে নিয়ামক আইনের অধীনে প্রথম গভর্নর জেনারেল। হেস্টিং ভারতীয় সংবাদপত্র প্রকাশ করে প্রথম, তার আমলে এশিয়াটিক সোসাইটি এস্টাবলিশ হয়। তারপর হচ্ছে যে তার আমলে প্রথম রাজস্ব বোর্ড স্থাপিত হয়। সে 1 সালা বন্দোবস্ত চালু করে, দেখে যে 5 সালা বন্দোবস্ত খুব একটা কাজ করতেছে না, তাহলে অনেকগুলো তার অবদান আছে। ওয়ারেন হেস্টিংস পড়ার পরে আমরা এখন চলে যাব লর্ড কর্নওয়ালিস, যিনি বলছিলেন তোমরা আমাকে স্যার ডাকবা। কেন স্যার ডাকতে হবে? কারণ আমরা জানি, আমরা প্রায় পত্রিকায় দেখি যে বিসিএস ক্যাডার তাকে হচ্ছে যে কেউ ভাই বলছে, সে বলছে আমি কি তোমার ভাই লাগি, আমাকে স্যার ডাকবা। হ্যাঁ, অত কোনো নারী বিসিএস ক্যাডার তাকে হয়তো কোনো সাংবাদিক আপা বলছে, তো উনি বলছে আমি কি তোমার আপা লাগি, তুমি আমাকে স্যার ডাকবা। হ্যাঁ, এখন তো ছেলে মেয়ে সবাই স্যার, তোমার পুরুষও স্যার, তোমার মহিলা স্যার, সবাইকে স্যার ডাকতে হবে। এটা হচ্ছে এখনকার, এটাই সায়েন্স নাকি, স্যার ডাকলে নাকি অনেক ইয়ে হয়, তোমার মানে নিয়মকানুন নাকি ঠিক থাকে। তো এই লর্ড কর্নওয়ালিস উনি এই স্যার সিস্টেম চালু করছে কেমনে? উনি প্রথম এই ক্যাডার সার্ভিস সিস্টেম চালু করছে। ক্যাডার সার্ভিস এই লর্ড কর্নওয়ালিস চালু করলো। কেন চালু করলো এটা? এটার উদ্দেশ্য কি তার? সে চিন্তা করলো যে এখানে আমরা যদি ভালো করে যদি মাল পানি খাইতে হয়, এটা মধুটা খাইতে হয়, তাহলে আমরা এখানে শাসন করার জন্য এমন একটা বাহিনী ক্রিয়েট করব যারা হবে গোলাম, একদম গোলামি করবে, যেমনি বলবো এমনি ওরা কাজ করবে, অ্যাবসলিউট গোলাম হবে ওরা। হ্যাঁ, আমাদের কথা মতো উঠবে আর বসবে, তাহলে ওদেরকে আমরা ক্যাডার বানাবো। হ্যাঁ, সেটা স্থায়ী ভূমি ব্যবস্থা এবং দক্ষ প্রশাসন প্রদেশের মাধ্যমে বঙ্গরাজ্যকে একটা শক্তিশালী ঔপনিবেশিক রাষ্ট্রে পরিণত করার উদ্দেশ্য নিয়ে ব্রিটিশ পার্লামেন্ট লর্ড কর্নওয়ালিসকে গভর্নর জেনারেল নিযুক্ত করে বাংলায় পাঠায়। এবং কর্নওয়ালিস খুব দ্রুতগতিতে ভূমি ব্যবস্থা এবং প্রশাসনে কিছু গুরুত্বপূর্ণ সংস্কার করে, এবং চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে, চিরস্থায়ী বন্দোবস্ত মানে হচ্ছে যে তোমার একবারের জন্য দিয়ে দিব এই জমি তোমার, তুমি শুধু সরকারকে তুমি ট্যাক্স দিবা, এটা তোমার আজীবনের জন্য, মানে চিরস্থায়ীভাবে তোমাকে দিয়ে দিলাম। তাহলে চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে দেওয়ার জন্য একটা জমিদার শ্রেণীর সৃষ্টি হলো, তারা হবে কোম্পানির অনুগত। তাহলে দেখো ওরা কি চালাক, ওরা কিন্তু বাইরে থেকে কোনো লোকজন আনতে হয় নাই, ভারতবর্ষেই ওরা ওদের অনুগত ওরা লোক ক্রিয়েট করবে, যারা ওদের কথা মতো উঠবে আর বসবে, ওরাও দিক থেকে কোনো লোকজন লাগবে না। এই যে ওরা 200 বছর শাসন করছে, ওরা ওখান থেকে বেশি লোক আনছে, ওরাও কিন্তু বেশি লোক আনার লাগে নাই। এখানে ওরা জমিদার শ্রেণীর সৃষ্টি করছে, যারা সবসময় ইংরেজের স্বার্থ এখানে দেখতো। এইসব জমিদারকে ভূমির একচ্ছত্র মালিক করা হয়। জমিদারের উপর সরকারের রাজস্ব দাবি চিরকালের জন্য স্থির করে দেওয়া হয় যে তুমি সবসময় এত টাকা করে দিবা। এই ব্যবস্থার রাজনৈতিক উদ্দেশ্য ছিল ঔপনিবেশিক রাষ্ট্রকে সমর্থন করে এমন একটি প্রভাবশালী অনুগত শ্রেণীর সৃষ্টি করা। এর অর্থনৈতিক উদ্দেশ্য ছিল ভূমি নিয়ন্ত্রণের স্থিতিশীলতা সৃষ্টির মাধ্যমে জমিদার শ্রেণীর উদ্যোগে দেশের কৃষি অর্থনীতিকে গতিশীল করে তোলা। এখন তো জমিদার জানে ও কত টাকা ট্যাক্স দিতে হবে, তাহলে ও তখন পেদানি দিবে কৃষকদেরকে, এই তোমরা ভালো করে চাষবাস করো, আমাকে ট্যাক্স দিতে হবে বছর বছর। কর্নওয়ালিস প্রশাসন, বিচার এবং পুলিশ বিভাগকে ঢেলে সাজিয়ে ঔপনিবেশিক রাষ্ট্রের ভিত মজবুত করেন। ঔপনিবেশিক রাষ্ট্র মানে হচ্ছে এমন একটা রাষ্ট্র সিস্টেম সে শুরু করে যারা ব্রিটিশদেরকে তোয়াজ করে চলবে এবং ব্রিটিশদের স্বার্থ এখানে রক্ষা করবে। এবং সে কি চিন্তা করলো যে বেশি বেতন দিয়ে একটা পেশাগত আমলাতান্ত্রিক সিস্টেম সে চালু করছে। সে অন্যদিকে উচ্চ বেতনভোগী একটা পেশাগত আমলাতন্ত্র স্থাপন করে ঔপনিবেশিক রাষ্ট্রের আমলাতান্ত্রিক শাসন ব্যবস্থার ভিত্তি সে স্থাপন করে। হ্যাঁ, তার মানে এই যে আমলাতন্ত্র, সে আসলে কার স্বার্থ দেখবে? সে দেখবে যে সরকারের স্বার্থ দেখবে, সে জনগণের স্বার্থ দেখা তার কোনো কাজ নাই। তার উদ্দেশ্য হচ্ছে সরকারকে স্থিতিশীল রাখা, সরকারের স্বার্থটা এখানের মধ্যে রক্ষা করে চলা। লর্ড কর্নওয়ালিস আরও একটা কাজ করছে, খুব গুরুত্বপূর্ণ একটা কাজ করছে। তো পিটিও থেকে তোমরা যদি কেউ ক্যাডার হও তোমরা এই কাজটা করবে না। সেটা হচ্ছে যখন এখানে ক্যাডার সিস্টেম চালু করা হলো, তোমরা কি জানো যে কেন অফিসারদের চেয়ারে তোয়ালে দেওয়া হয়? দেখছো কিনা কেউ? দেখবে যত বড় অফিসার তত বড় তোয়ালে। কারা কারা জানো? তারা হাত তুলো। মানে অফিসারের চেয়ারে তোয়ালে কেন দেওয়া হয়, এটা কারণটা কি? কে জানো? বাহ, অনেকে দেখি জানে, অনেকে জানে না। আমি একবার বলছিলাম ক্লাসে, অফিসারের চেয়ারে তোয়ালে কেন দেওয়া হয়। আচ্ছা, তারা তো বাঙালি ক্যাডার সার্ভিস শুরু করলো, যে বাংলাদেশের লোকজন, ওরা মানে বাংলার লোকজন বা ভারতের লোকজন, আসলে তখন তো বাংলা ভারত আলাদা ছিল না, এই জন্য আমি বারবার বাংলা ভারত প্যাচ লাগাই ফেলি। তোমার ভারতের লোকজন তারা অনুগত হবে, তারা ইংরেজদের, তো অফিসার তারা ক্রিয়েট করলো। এখন এই অনুগত অফিসাররা মাথার মধ্যে বেশি করে সরিষার তেল লাগাইয়া তারা অফিসে যাইতো, একদম তোরা চুলে জুলফি দিয়া তেল বাইয়া বাইয়া পড়তো। আমরা যখন স্কুলে যাইতাম তখন আম্মা একদম বেশি করে তেল দিয়ে দিত, একদম ধরো চুলে জুলফি বাইয়া বাইয়া তেল পড়তো। তো ভারতীয় অফিসাররা তার অফিসে আসার আগে তাদের স্ত্রীরা তাদের মাথায় একটু বেশি করে তেল দিয়ে দিত, একদম ভালো করে তেল দিত, তেলগুলো চুলে জুলফি বাইয়া বাইয়া পড়তো।
তো এখানে অফিসাররা ওরা যখন অফিসে চেয়ারে বসতো, ওদের জন্য তো অনেক বড় বড় চেয়ার দিছে, তো বসলে ওরা যখন হেলান দিত চেয়ারে, তখন চেয়ারে তেল লেগে যেত। এখন ইংরেজরা তো তোমরা জানো খুব শৌখিন জাতি তারা, মোটামুটি এখন চেয়ারে এরকম তেল লেগে যাচ্ছে অফিসারের চেয়ারে, এটা তো খুব দৃষ্টিকটু লাগতো, খুবই অসুন্দর। অফিসারকে তো বলাও যায় না যে ভাই আপনি এরকম মাথায় তেল দিয়ে আসিয়েন না, এটা অফিসারকে বললে তো এটা কেমন জানি একটা মানে অড হয়ে যায়। তো ইংরেজরা তখন সিস্টেম করলো যে বাঙালি অফিসার যারা তাদের চেয়ারে এরকম টাওয়েল দেওয়া হবে, যত বড় অফিসার তত মোটা টাওয়েল, যাতে করে ওই তেল টেল লাগলে টাওয়েলে লাগে, এটা যাতে চেয়ারে না লাগে। এই হচ্ছে চেয়ারের মধ্যে টাওয়েলের ইতিহাস। এবং এখন পর্যন্ত বাঙালি অফিসাররা কিন্তু চেয়ারে টাওয়েল রাখতেছে, ওই ব্রিটিশের সিস্টেম কিন্তু ওরা রেখে দিচ্ছে। তো এই লর্ড কর্নওয়ালিস উনি কী করলো, চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে জমিদারি প্রথার সূত্রপাত করলো। এই সালগুলো তোমাকে বেশি মুখস্থ করতে হবে না, যেগুলো কটা মনে থাকলে থাকলো, না থাকলে নাই। এবং সে কী করলো, ইন্ডিয়ান সিভিল সার্ভিস চালু করলো, যাতে অনুগত একটা তোমার তার আমলাতন্ত্র এখানে হয়। তাহলে এই কর্নওয়ালিসকে ভারতের সিভিল সার্ভিসের জনক বলা হয়, এবং এই সিভিল সার্ভিসের লোকজনকে জনগণ স্যার ডাকতো। এইভাবে ভারতবর্ষে শুরু হয়ে গেল স্যার। এই কর্নওয়ালিসের আমলে সরকারি কর্মচারীদের জন্য বিধিবিধান মানে নিয়মকানুন কর্নওয়ালিস কোড নামে পরিচিত ছিল। আর কি করছে সে, তো চিরস্থায়ী বন্দোবস্তের আগে সে আরেকটা জিনিস সে ট্রাই করছিল, সেটা হচ্ছে 10 সালা বন্দোবস্ত। এটা কিন্তু ক্লিক করে নাই। 10 সালা বন্দোবস্ত মানে 10 বছরের জন্য একসাথে দিয়ে দেওয়া হবে, তুমি 10 বছর ট্যাক্স দিবা, 10 বছর তোমার আন্ডারে থাকবে। এটা কিন্তু সে দেখলে এটা কাজ করতেছে না, এটা বাদ দিয়ে 1793 সালে, এই সালটা পড়তে হবে, 1793 সালে সে চিরস্থায়ী বন্দোবস্ত চালু করলো। সে বললো এই জমি তোমার, তুমি বছর বছর ট্যাক্স দিবে, এত টাকা ট্যাক্স দিবা, তুমি এটা জমিদার। এই চিরস্থায়ী বন্দোবস্তের অপর নাম হচ্ছে সূর্যাস্ত আইন বা জমিদারি প্রথা। সূর্যাস্ত আইন মানে হচ্ছে প্রত্যেকটা জমিদার বছরের নির্দিষ্ট একটা দিনে সূর্যাস্তের আগেই ট্যাক্স পরিশোধ করতে হবে, যদি না করতে পারে তাহলে তার জমিদারি শেষ। এটাকে বলা হয় সূর্যাস্ত আইন। তো এই জমিদারি প্রথা 1950 সাল পর্যন্ত ছিল। 1950 সালে প্রজাস্বত্ব আইনের মাধ্যমে বাতিল করে দেওয়া হয়। তার মানে আগে জমির মালিক ছিল জমিদাররা ছিল, এবং জমিদার থেকে প্রজারা কী করতো, এই জমিগুলো তারা লিজ নিয়ে চাষবাস করতো। এই জমিতে প্রজাদের সত্ত্ব ছিল না। 1950 সালে প্রজাস্বত্ব আইন করা হইল এবং জমির মধ্যে প্রজাদের অধিকার স্থাপিত হইল। এই হচ্ছে সেই জমিদারি প্রথা বিলোপের সেই গ্যাজেট। তাহলে আমরা লর্ড কর্নওয়ালিস, যাকে আমরা অনেক স্যার ডাকছি, তাকে শেষ করে আমরা এখন তার পরের লর্ড ওয়েলেসলির কাছে চলে আসলাম। এই লর্ড ওয়েলেসলিকে বলা হয় প্রথম সাম্রাজ্যবাদী বড়লাট। কেন সাম্রাজ্যবাদী বড়লাট বলা হয়? তাকে বলা হয় অধীনতামূলক মিত্রতার প্রবক্তা। এই অধীনতামূলক মিত্রতা কী জিনিস? অধীনতামূলক মিত্রতা মানে হচ্ছে কোম্পানি তো বাংলা, বিহার, উড়িষ্যা আশেপাশে কিছু রাজ্য দখল করে ফেলছে, তখনও ভারতে আরও অনেকগুলো স্বাধীন রাজ্য ছিল। তো এই লর্ড ওয়েলেসলি তাদেরকে প্রপোজ দিল, যদি তুমি আমাদের কথা মতো আমাদেরকে ট্যাক্স মুক্স দাও, আমাদের সাথে যদি বন্ধুত্ব স্থাপন করো, তাহলে তোমার রাজ্য দখল করব না, তুমি তোমার মতো শাসন করতে পারবা, তবে আমাকে টাকা দিতে হবে কিন্তু, এবং আমাকে বন্ধু হিসেবে তখন তোমাকে স্বীকার করতে হবে, শুধু আমাকে টাকা দিবা তুমি। এই নীতি যারা মেনে নিত ওদেরকে শাসন করতে দিত, আর এই নিয়ম যারা মানবে না তাদের সাথে তার যুদ্ধ হইতো। মহীশূরের টিপু সুলতান সে এরকম একজন ব্যক্তি যে কিন্তু ওয়েলিসের সাথে যুদ্ধে জড়াইছে, এবং সে বলছে তোমার আমি কেন টাকা দিব, আমার রাজ্য আমি শাসন করবো, তোমার টাকা দিব কেন? এবং মহীশূরের টিপু সুলতানের সাথে ওয়েলিসের একটা যুদ্ধ হয়, এবং সে যুদ্ধে দুঃখজনকভাবে টিপু সুলতান কিন্তু পরাজয় বরণ করে। এই ওয়েলিসের আমলে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় 1800 সালে। এই অধীনতামূলক বর্ষতা নীতির বিরোধিতা করেন টিপু সুলতান। তো অধীনতামূলক বর্ষতা নীতি কি জিনিস? যে আমার কথা শুনবা, আমাকে টাকা ঢুকা দিবা, আমাকে ট্যাক্স দিবা, যদি দাও তাহলে তোমার রাজ্য তোমাকে শাসন করতে দিব, আমরা দখল করবো না, যদি না দাও তাহলে যুদ্ধ হবে, কিন্তু যুদ্ধ হয়ে হারিয়ে গেলে কিন্তু তুমি শেষ। আমরা অধীনতামূলক মিত্রতা নীতির যে প্রবক্তা লর্ড ওয়েলেসলি, তারপরের যে লর্ড, আমরা চলে আসলাম লর্ড বেন্টিঙ্ক। আমরা এখন কার শাসন আমলে আছি? গভর্নর জেনারেলের শাসন আমলে আছি। তাহলে আমরা লর্ড বেন্টিঙ্ক, উনি হচ্ছে সর্বশেষ গভর্নর জেনারেলের আন্ডারে আমরা চলে আসছি। আমি একটু তোমাদের মনে করে দিতে চাই, 1757 থেকে একদম 1773 পর্যন্ত ছিল গভর্নর।
এর ফাঁকে দিয়া 1765 সাল থেকে কিন্তু শুরু হয়ে গেছিল তোমার দ্বৈত শাসন ব্যবস্থা। আর দ্বৈত শাসন ব্যবস্থার এটার কুফলের কারণে যে ভয়ঙ্কর একটা দুর্ভিক্ষ হয়, এবং সেটা ব্রিটিশ পার্লামেন্ট বুঝতে পারে 1773 সালে কি হইলো, রেগুলেটিং অ্যাক্ট হইলো। সেই রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে 1774 সালে সর্বপ্রথম গভর্নর জেনারেল হলো ওয়ারেন হেস্টিংস, যে ছিল মূলত 73 সালের আগ পর্যন্ত গভর্নর। তাহলে 74 সাল থেকে সে হয়ে গেল গভর্নর জেনারেল। এবং এভাবে হেস্টিংসের পরে আসলো তোমার কর্নওয়ালিসের পরে আসলো ওয়েলেসলি, এবং ওয়েলেসলির পরে আমরা আসলাম এখন লর্ড বেন্টিংয়ের কাছে, এবং লর্ড বেন্টিংয়ের মধ্য দিয়ে আমরা গভর্নর জেনারেলও শেষ করে ফেলবো। তো 1833 সাল পর্যন্ত গভর্নর জেনারেল ছিল। আমরা দেখি বেন্টিং ভাই কী করছে। বেন্টিং সেটা ভালো কাজ করছে, সেটা হচ্ছে 1829 সালে রাজা রামমোহন রায়ের সাহায্যে সতীদাহ প্রথা রহিত করেন। তো যেহেতু সে সরকার, এবং সে যদি তোমার আইন পাস না করতো তাহলে কিন্তু এটা হইতো না। তবে এটার জন্য সামাজিক আন্দোলন কিন্তু গড়ে তুলছে রাজা রামমোহন রায়। সতীদাহ প্রথা মানে হচ্ছে, তখন হিন্দু ধর্মে একটা প্রথা ছিল এরকম যে হাজব্যান্ড যদি মারা যায় তখন তার ওয়াইফ সে হচ্ছে যে সতী থাকতে থাকতে স্বামীর সাথে সহমরণ হইতে হবে। তো স্বামীর সাথে একই চিতায় সহমরণ হইতো, এটা ছিল সতীদাহ প্রথা। তো এই নির্মম প্রথা রাজা রামমোহন রায় এটির বিরুদ্ধে আন্দোলন করে, এবং বেন্টিংয়ের সাহায্যে এটা রহিত হয়ে যায়। তাহলে দেখো আমরা এখন বেন্টিং পর্যন্ত পড়ছি 1833 পর্যন্ত। কোথায় আছি আমরা এখনো? বাংলায়। 1757 কইছিলাম বাংলায়, 1765 কইছিলাম বাংলায়, 1774 সাল হেস্টিং কইছিল বাংলায়, লর্ড কর্নওয়ালিস কোথায়? বাংলায়। এখনো বাংলায় আছি আমরা, বাংলা থেকে কোথাও যায় নাই কিন্তু। এই বাংলার সর্বশেষ গভর্নর জেনারেল 33 পর্যন্ত। এখন তারা চিন্তা করলো পুরো ভারত এখন তাদের আন্ডারে চলে আসছে, এখন সে হয়ে গেল পুরো ভারতের গভর্নর জেনারেল। কে? তাও ওই ব্যক্তি, কি নাম? এই বেন্টিং। মানে 1833 থেকে 1858 পর্যন্ত এটা হবে ভারতের গভর্নর জেনারেলের শাসন। এই ভারতের গভর্নর জেনারেলের মধ্যে প্রথম যিনি ভারতের গভর্নর জেনারেল, উনি হচ্ছে বাংলার শেষ গভর্নর জেনারেল। যাদের প্রচণ্ড কনফিউশন লাগতেছে আমি আরেকবার ক্লিয়ার করি। আমাদের 1773 সাল পর্যন্ত ওয়ারেন হেস্টিংস সে ছিল বাংলার গভর্নর। 1774 সাল থেকে সে হয়ে গেছে বাংলার প্রথম গভর্নর জেনারেল, এবং এর মাধ্যমে বেন্টিং পর্যন্ত আসছি আমরা বাংলার শেষ গভর্নর জেনারেলে চলে আসছি। এইবার বেন্টিং হয়ে গেছে ভারতের প্রথম গভর্নর জেনারেল। বেন্টিং কিন্তু বাংলার শেষ গভর্নর জেনারেল। দেখো বেন্টিং হলো বাংলার শেষ গভর্নর জেনারেল 33 পর্যন্ত, এবং এরপরে পুরো ভারত তারা দখল করে নিছে, মানে ভারতের শাসন ক্ষমতা পুরোটাই তারা এখন নিয়ে নিচ্ছে। এখন সেগুলো পুরো ভারতের প্রথম গভর্নর জেনারেল। আশা করি সিকোয়েন্সটা এখন তোমাদের ভুল হবে না, নাহলে এটা অনেক প্যাচগোছ লাগবে। তো বেন্টিং দেখি কী কাম করলো। বেন্টিং আইসা সে চিন্তা করলে এখানে অনেক অসুখ বিসুখ হয়, এখানে একটা মেডিকেল কলেজ লাগবে, তো সে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করছে। তারপরে ফার্সির পরিবর্তে ইংরেজি ভাষা চালু করছে। তোমরা জানো ফার্সিটা তোমার আকবরের যে রাজস্ব মন্ত্রী টোডরমল ছিল সে চালু করছিল, আর এখন বেন্টিং আইসা ফার্সির পরিবর্তে ইংরেজি ভাষাকে সে সরকারি ভাষা হিসেবে চালু করছে। তো বেন্টিং শেষে আমরা এখন চলে আসবো লর্ড ডালহৌসির কাছে। লর্ড ডালহৌসি উনি ছিলেন সবচেয়ে বেশি সাম্রাজ্যবাদী। কেন সেটা আমরা জানবো, যে সবচেয়ে বেশি সাম্রাজ্যবাদী সে কীভাবে সে হইল। তো সে কিছু তোমার ভালো কাজ করছে, তবে এই ভালো কাজগুলো আসলে তাদের নিজেদের জন্য করছে, যোগাযোগ স্থাপনের জন্য। সে প্রথম টেলিগ্রাফ লাইন স্থাপন করছে 1850 সালে। 1853 সালে সে রেল যোগাযোগের সূচনা করছে, এবং 1854 সালে সে ডাক টিকিট সিস্টেম চালু করছে। তার মানে ডালহৌসির আমলে একটা ভালো সিস্টেম চালু হয়েছে। তখন দিল্লিতে বসে যদি কেউ চিন্তা করতো যে আমি বাংলার কারোর সাথে প্রেম করব, সেটা কিন্তু করতে পারা সম্ভব ছিল, তাই না? কারণ ধর দিল্লি থেকে বসে সে টেলিফোনে সে কথা বলবে সম্ভব ছিল, চিঠি লিখবে সম্ভব ছিল, আর দেখতে আসার ইচ্ছা হইলো তোমার রেলের মাধ্যমে সে কিন্তু চলে আসতে পারবে। বোঝা যাচ্ছে সে অত্যন্ত প্রেম বান্ধব ছিল লর্ড ডালহৌসি। অনেকগুলো ভালো কাজ করছে সে, টেলিগ্রাফ লাইন স্থাপন করছে, রেল যোগাযোগ স্থাপন করছে, ডাক টিকিট সিস্টেম চালু করছে। অবশ্যই সব কিছু তাদের নিজেদের জন্য তারা এগুলো করছিল, এবং আমরা সেগুলো উপকৃত হয়েছি। ভারতবর্ষে 1856 সালের আগ পর্যন্ত হিন্দু ধর্মের মধ্যে বিধবা বিবাহের সিস্টেমটা ছিল না। যারা ওয়াটার মুভিটা দেখছো, বা যারা হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায়ের
সেই সময় বইটা পড়ছো, সেখানে তোমরা দেখছিলে যে ভারতবর্ষে বিধবা বিবাহ সিস্টেম ছিল না, এবং তোমার দেখা গেলো একটা মেয়ে 9 বছর বয়সে বিধবা হয়ে গেছে, তাকে কিন্তু বাকি জীবন বিধবা হয়ে কাটাতে হবে, সে কিন্তু আর বিয়ে করতে পারবে না, এবং এইভাবে তাকে থাকতে হবে। খুব নির্মম একটা প্রথা ছিল তখনকার সময়ের জন্য। এটাকে তখন সবাই ভালো ভাবতো, এটাকে পরে আস্তে আস্তে মানুষ আধুনিক হয়েছে, মানুষ নির্মম ভাবছে। তো 1856 সালে এই লর্ড ডালহৌসির আমলে বিধবা বিবাহ প্রথার সূচনা হয়েছে। তবে এটার জন্য যিনি কাজ করছে ওনার নাম হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। উনি বিধবা বিবাহের প্রচলনে উনি কিন্তু আন্দোলন করছে, যদিও উনি অনেক বাধার সম্মুখীন হয়েছে, ওনাকে অনেকে বাধা দিচ্ছে। তখন ভারতবর্ষে যারা অনেক শিক্ষিত ছিল তারা কিন্তু ওনাকে বাধা দিচ্ছে। ডালহৌসিকে আমরা বলছি সবচেয়ে বেশি সাম্রাজ্যবাদী ছিল। কেন? কারণ ডালহৌসির আমল সে একটা নতুন নিয়ম চালু করছে, সত্য বিলোপ নীতি। সত্য বিলোপ মানে হচ্ছে সত্য বিলোপ হয়ে যাবে। কেমনে? দেখো, যে বিভিন্ন রাজ্যগুলোতে ছিল, তো রাজ্যগুলোর তো রাজা মরে গেলে তার পোলা হবে রাজা, তারপরে তার পোলা হবে রাজা। তো ডালহৌসি একটা সিস্টেম চালু করলো। সে বলল যে কোনো রাজা যদি প্রজাদের বিদ্রোহের কারণে অথবা বিভিন্ন কারণে যদি সে অপদার্থ প্রমাণিত হয়, যে প্রজারা যদি বলে উনি অপদার্থ রাজা, উনি শাসন করতে পারতেছে না, অথবা কোনো দেশীয় অধিরাজ্যের রাজা যদি অপুত্রক অবস্থা মৃত্যুবরণ করেন, মানে কোনো রাজার যদি কোনো পোলা না থাকে, তবে সে রাজ্যতে একটা ত্রুটিপূর্ণ সামন্তরাজ্য হিসেবে চিহ্নিত হবে, এবং সেটা ব্রিটিশ ভারতের আন্ডারে চলে যাবে। ওটা দেশীয় রাজ্য আর থাকবে না। কারণ তখন অনেকগুলো দেশীয় রাজ্য ছিল, হায়দ্রাবাদ এরকম আরও অনেকগুলো রাজ্য ছিল। তো তারা বলল যে যদি রাজার কোনো পোলা না থাকে তাহলে এই রাজ্যটা কিন্তু ব্রিটিশের আন্ডারে চলে আসবে। এবং সে একটা সিস্টেম করছে, সেটা হচ্ছে দত্তক নিতে পারবে না, দত্তক পুত্র কিন্তু নিজের পোলা বলে বিবেচিত হবে না, দত্তক পোলার কাছে কিন্তু শাসন ক্ষমতা দেওয়া যাবে না। এই হচ্ছে ডালহৌসির সত্য বিলোপ নীতি, এবং এর মাধ্যমে সে কিন্তু সাম্রাজ্য অনেক প্রসারিত করে। তাহলে আমাদের 1773 সালে ছিল ওয়ারেন হেস্টিংস, বাংলার গভর্নর জেনারেল ছিল। 1774 থেকে হয়ে গেল বাংলার গভর্নর জেনারেল। 1833 সালে আমরা বাংলার শেষ গভর্নর জেনারেলকে দেখে ফেলছি, এবং এর মাধ্যমে লর্ড বেন্টিংকে দিয়ে ভারতের গভর্নর জেনারেল শুরু হইল। এবার 1858 সালে চলে আসছি, এবং 1858 সালে ভারতের শেষ গভর্নর জেনারেল আমরা চলে আসছি। ওর নাম হচ্ছে লর্ড ক্যানিং, উনি ভারতের শেষ গভর্নর জেনারেল। তো ক্যানিং ভাই কী করছে দেখি তো? ক্যানিং ভাই হচ্ছে তোমার কাগজের মুদ্রা চালু করছে, এর আগে ছিল কয়েন ছিল, উনি প্রথম কাগজের মুদ্রা চালু করছে। ক্যানিং এখানে আরও একটা সিস্টেম চালু করছে, আমরা সেটা জানবো, তবে আমরা একটু সামারি করে আসি। দেখি যে গভর্নর এবং গভর্নর জেনারেলদের সময়ে কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনাগুলো ঘটছে। ক্লাইভের আমলে দ্বৈত শাসন ব্যবস্থা চালু ছিল 1765 সালে, এবং ক্লাইভ ক্ষমতা ছেড়ে দেওয়ার পরপরই 76 মন্বন্ত রয়েছে, এবং তখন লর্ড ছিল লর্ড কার্টিয়ার। 1772 সালে ওয়ারেন হেস্টিংস দ্বৈত শাসন ব্যবস্থা বিলুপ্ত ঘোষণা করে। 5 সালা এটাও ওয়ারেন হেস্টিংসের আমলে। রাজস্ব বোর্ড ওয়ারেন হেস্টিংসের আমলে। 10 বছর দিয়ে দেখছে লর্ড কর্নওয়ালিস, 10 বছর দিয়ে কাম নাই, কাজ হচ্ছে না, চিরস্থায়ী বন্দোবস্ত দিচ্ছে, তাও লর্ড কর্নওয়ালিস। এবং আমরা স্যার ডাকবা লর্ড কর্নওয়ালিস। সতীদাহ প্রথা বিলোপ করছে লর্ড বেন্টিং। তারপরে প্রেম গঠিত যা কিছু আছে সব কিছু কিন্তু লর্ড ডালহৌসি। টেলিগ্রাম চালু করছে, তারপরে তোমার হচ্ছে যে পোস্ট অফিস চালু করছে, তারপরে রেল যোগাযোগ চালু করছে, হ্যাঁ, আবার বিধবা বিবাহ কিন্তু চালু করছে। তাহলে দেখলাম ডালহৌসি কিন্তু অনেক কিছু করছে এখানের মধ্যে। আচ্ছা, ক্যানিংয়ের আমলে আগে পর্যন্ত ছিল কয়েন ছিল, ক্যানিং কাগজের মুদ্রা চালু করছে। আর আমরা জানি 1857 সালে ইংরেজের বিরুদ্ধে প্রথম একটা সশস্ত্র বিপ্লব হয়, যেটাকে বলে সিপাহী বিদ্রোহ। ওই সিপাহী বিদ্রোহ যখন চলতেছিল তখন কে ছিল গভর্নর জেনারেল? লর্ড ক্যানিং। তাহলে 1858 সালে কী হয়ে গেল এই পর্যন্ত আমরা পড়ে ফেললাম। আমরা যদি একটু ফ্ল্যাশব্যাক করি তার মানে দেখতে পাবো 1757 সালে পলাশীর যুদ্ধে জয়লাভের মধ্য দিয়ে বাংলায় ইংরেজদের শাসন শুরু হয়। প্রথম গভর্নর হচ্ছে রবার্ট ক্লাইভ। ক্লাইভ হচ্ছে প্রথম গভর্নর, এবং আমরা দেখব যে ক্লাইভ প্রথম গভর্নর হয়ে সে তার যে দ্বৈত শাসন, এবং সেটার কারণে একটা ভয়ঙ্কর রকম দুর্যোগ নেমে আসে, এবং তার পরিণতিতে একটা রেগুলেটিং অ্যাক্ট হয়। সেই রেগুলেটিং অ্যাক্টটা পাস হয় 1773 সালে, এবং সেই রেগুলেটিং অ্যাক্টের আগ পর্যন্ত যিনি ছিল ওয়ারেন হেস্টিংস, উনি হচ্ছেন শেষ গভর্নর, বাংলার শেষ গভর্নর।
আর 1774 সাল থেকে এই একই ওয়ারেন হেস্টিংস হয়ে যান বাংলার প্রথম গভর্নর জেনারেল। এবং এইভাবে চলতেছিল 1833 পর্যন্ত চলতেছিল গভর্নর জেনারেল দিয়ে তোমার বেন্টিং পর্যন্ত। তাহলে বেন্টিং হচ্ছে বাংলার শেষ গভর্নর জেনারেল। এবং 1833 সালের পরে শুরু হলো ভারতের গভর্নর জেনারেল। তাহলে বেন্টিং উনি বাংলার শেষ গভর্নর জেনারেল হলেও ভারতের প্রথম গভর্নর জেনারেল 1833 সাল থেকে। 1833 সাল থেকে শুরু হয়ে একদম 1858 পর্যন্ত চলতেছিল পুরো ভারতে গভর্নর জেনারেলের শাসন। এবং লর্ড ক্যানিং উনি হচ্ছে ভারতের শেষ গভর্নর জেনারেল। এখন আমরা দেখব ভারতে ভাইসরয়ের শাসনকাল শুরু হবে। তাহলে লর্ড ক্যানিং যিনি ভারতের শেষ গভর্নর জেনারেল, ওনাকেই আমরা বলবো এখন থেকে ভাইসরয়। এই লর্ড ক্যানিং প্রথম ভাইসরয়। তাহলে এর আগ পর্যন্ত, এর আগের বছর পর্যন্ত উনি ছিল কিন্তু গভর্নর জেনারেল। হ্যাঁ, এখন থেকে উনি হচ্ছেন ভাইসরয়। এগুলো হচ্ছে পোস্টের নাম এবং দায়িত্বের মধ্যে কিছুটা কম বেশি আছে, এটুকুই। মানে যে প্রধান হবে, আমরা এখন যে সিস্টেমে রাষ্ট্রপ্রধানকে প্রধানমন্ত্রী হবে নাকি রাষ্ট্রপতি হবে, যেমন এক দেশে এক এক রকমের, তো তারপরে তোমার যে ক্ষমতার মধ্যে যেমন পার্থক্য আছে কিছুটা, তো এইখানেও সেম জিনিস। তো লর্ড ক্যানিং উনি দেখি যে প্রথম ভাইসরয় সে কী করছে। সে 1861 সালে ভারতে পুলিশি ব্যবস্থা চালু করছে। হ্যাঁ, এরপরে সে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করছে। কলকাতা মেডিকেল কলেজ কে বানাইছে? মেডিকেল কলেজ বানাইছে বেন্টিং। আমরা কিন্তু বারবার পিছন থেকে দেখে আসবো। হ্যাঁ, যে পিছনে আমরা যখন মনে পড়বে, এইভাবে যখন আমরা মনে করার ট্রাই করবো, আমাদের ব্রেন কিন্তু তখন এভাবে আস্তে আস্তে মনে রাখতে পারবে। আমরা একটা এখানে ক্রোনোলজি অনুযায়ী যদি মনে রাখার ট্রাই করি, 1757 সালে কী হয়েছে, পলাশীর যুদ্ধ হয়েছে, 64 সালে বক্সারের যুদ্ধ হয়েছে, 65 সালে এলাহাবাদ চুক্তি হয়েছে, 70 সালে এখানে দুর্ভিক্ষ হয়েছে, 73 সালে রেগুলেটিং অ্যাক্ট হয়েছে। এবং ক্রোনোলজি অনুযায়ী যদি চিন্তা করি, 1793 সালে চিরস্থায়ী বন্দোবস্ত হয়েছে, তখন তোমার এগুলো মনে থাকবে এবং কে কী করছে তোমার মাথায় সুন্দর করে মনে থাকবে। হ্যাঁ, কিন্তু তুমি হ্যাপাতালে যদি মুখস্থ করতে থাকো, তাহলে তোমার ব্রেনে এগুলো মনে রাখতে পারবে না, এই অ্যারেঞ্জমেন্টটা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, ওকে। তাহলে আমাদের এই ক্যানিং উনি হচ্ছে পুলিশি সিস্টেম চালু করছে। তারপরে আমরা দেখতে পাইলাম যে উনি কাগজি মুদ্রা চালু করছে, এটা কয়েন ছিল। তারপরে অনেকে দেখলে কি মনে হয় অনেকে গোমরা মুখে বসে আছে, ওকে একটা চা কাজে দেওয়া দরকার না, চা ভারতবর্ষের মানুষ চা খায় না। উনি প্রথমে এখানে চা এবং কফি চাষ সিস্টেমটা শুরু করছে। তো আমরা দেখি যে ক্যানিং কেন এখানের মধ্যে ভাইসরয় হইলো বা গভর্নর জেনারেল শাসন শেষ হইলো বা কেন। হ্যাঁ, আমরা ক্লাসের শেষের দিকে পড়ব 1857 সালে একটা বিদ্রোহ হয় যার নাম সিপাহী বিদ্রোহ। এই সিপাহী বিদ্রোহ ভারতের ইতিহাসে প্রথম সশস্ত্র বিপ্লব। এই সিপাহী বিদ্রোহের খবর কিন্তু পৌঁছে যায় ব্রিটেনে, পৌঁছে যায় পার্লামেন্টের, এটা নিয়ে বিতর্ক হয়। এবং তখন ওখানে চিন্তা হয় যে কেন এখানে এত বিদ্রোহ কেন হচ্ছে, নিশ্চয়ই এখানে কোম্পানি ঠিকমতো শাসন করতে পারতেছে না। তখন 1858 সালে ব্রিটিশ পার্লামেন্টে নতুন একটা আইন হয়, আইনটার নাম ভারত শাসন আইন। এই ভারত শাসন আইনের মাধ্যমে উপমহাদেশে কোম্পানির শাসন শেষ হয়ে যায় এবং কোম্পানির শাসন শেষ হয়ে উপমহাদেশে রানীর শাসন শুরু হয়। তার মানে সরাসরি ব্রিটিশ রাজের আন্ডারে ভারতবর্ষ শাসিত হবে এবং রানীর প্রতিনিধি হয়ে শাসনভার দেওয়া হয় ভাইসরয়কে। আর ভাইসরয়কে পরামর্শ দিত ইন্ডিয়ান কাউন্সিল। আর এই কাউন্সিলের টাকাটুকা রিলেটেড মানে অর্থ সংক্রান্ত পরামর্শ ছিলেন জেমস উইলসন। এই জেমস উইলসন 1860 সালে 1860-61 অর্থবছরের জন্য প্রথম বাজেট ঘোষণা করেন। ইহাই উপমহাদেশের প্রথম বাজেট। তাহলে উপমহাদেশের প্রথম বাজেট ঘোষিত হয় 1860 সালে জেমস উইলসনের আমলে। উনিও অর্থ সংক্রান্ত পরামর্শ ছিলেন, লর্ড ক্যানিংয়ের আমলে, সরি, উইলসন ছিলেন অর্থ সংক্রান্ত পরামর্শক। তো আমরা লর্ড ক্যানিংয়ের আরেকটা অবদান আমরা জানবো, সেটা হচ্ছে আমরা যে বিধবা বিবাহ আইনটা যে দেখছিলাম, এটা কিন্তু লর্ড ডালহৌসি আইনটা প্রণয়ন করছে। হ্যাঁ, লর্ড ডালহৌসি এই আইনটা বানাইছে, মেক করছে, কিন্তু এই আইনটা পাশ হয়েছে কিন্তু লর্ড ক্যানিংয়ের আমলে। এই আইনে স্বাক্ষর করে এটা বিধিবদ্ধ করেন লর্ড ক্যানিং। যেরকম রাষ্ট্রপতি স্বাক্ষর না করলে যেরকম কোনো আইন তো মানে পরিণত হবে না কোনো বিল, তো এটাও সেম জিনিস। এখানের মধ্যে বিদ্যাসাগরকে সমর্থন করে এই আইনটা প্রণয়ন করছে লর্ড ডালহৌসি, কিন্তু এটা স্বাক্ষর করে এটা আইনে পরিণত, বিধিবদ্ধ আইনে পরিণত করেন লর্ড ক্যানিং। এবং আমরা এটা মনে রাখবো যে 1861 সালে উপমহাদেশে পুলিশি ব্যবস্থা চালু করে লর্ড ক্যানিং। হ্যাঁ, এর গুরুত্বটা কিন্তু আমরা জানি, যেখানে অনেক লোক জড়ো হবে সেখানে আমাদের জানি এখানে পুলিশের কিন্তু প্রয়োজন হয়। তো মাঝে মধ্যে তোমরা টেলিগ্রাম গ্রুপে ঝামেলা করার ট্রাই করো, ওখানে আমাদের পুলিশি ব্যবস্থা আমরা
মাঝে মধ্যে কায়েম করতে হয়, মাঝে মধ্যে টেলিগ্রাম গ্রুপ অফ রাখতে হয়, তোমরা যখন ঝামেলা মারামারি লেগে যাও। তো যাই হোক, আমরা লর্ড ক্যানিং শেষ করে আমরা এখন চলে আসবো স্যার জন লরেন্স। লরেন্স থেকে আসলে আমাদের তেমন কিছু পড়ার নাই, লরেন্স থেকে শুধু একটা জিনিস পড়বো, এই ভদ্রলোক ঢাকা পৌরসভা গঠন করেন 1864 সালে। স্যার জন লরেন্স ঢাকা পৌরসভা গঠন করেন। লরেন্সের পরে আমরা এখন চলে যাব লর্ড মেয়ো। হ্যাঁ, লোকটারে দেখলেই যেন মনে হয় কেমন যেন একটা গুমরা গুমরা ভাব, দেখো একটু মুখের গুমরা করে রাখছে। সে বাচ্চা কাচ্চা পছন্দ করতো না, সে ভারতবর্ষে আসছে, সে এখানে বাচ্চা কাচ্চা কেন এত বেশি, এগুলো গুনতে হবে, কাউন্ট করতে হবে। সে কি হলো 1872 সালে উপমহাদেশে প্রথম আদমশুমারি করে, মানুষ গণনা করে সে। হ্যাঁ, তো এখানে এই বাচ্চা কাচ্চা পছন্দ তো করতো না সে, এইটার অভিশাপে সে খুন হয়। একমাত্র ভাইসরয় যে হচ্ছে তোমার খুন হয়, যেখানে যায় সেখানে হচ্ছে তোমার দেখা গেলো অনেক বাচ্চা কাচ্চা। আমার বাসায় যখন আদমশুমারির লোকজন যখন আসছে, আমার জিজ্ঞেস করে ডাক্তার সাহেব আমার বাচ্চা কাচ্চা কজন, বাচ্চা কাচ্চা তো এই ধরেন সবাই মিলে বসে সিএনজি একটা ফিল আপ হয়ে যায় আর কি কম। তো এখন ওই লর্ড মেয়র আমলে এরকম ছিল আর কি, লর্ড মেয়র আমলে যখন তারা জিজ্ঞেস করতো বাচ্চা কাচ্চা কয়জন, সবাই মিলে দাঁড়াইলে হচ্ছে যে যায় না আমাদের একটা ফিল আপ হয়ে যায়। তো যাই হোক, আমরা লর্ড মেয়ো যার আমলে প্রথম আদমশুমারি হয় 1872 সালে, আমরা মেয়ো থেকে চলে আসলাম লর্ড লিটনের আমলে। তো লর্ড লিটনের কোনো ভালো ছবি না পাওয়া যাওয়াতে আমরা এখন লিটন ভাইয়ের ছবি দিয়ে দিয়েছি এখানের মধ্যে। উনিও একজন লর্ড, তবে উনি এখন ভালো খেলে, আগে ওনাকে অনেক লর্ড নামে অনেকে ডাকা হইতো। তো এখন আমরা যাদেরকে লর্ড বলে ডাকতাম তাদের কাছে ক্ষমা চাওয়া উচিত, লর্ড শান্ত, হ্যাঁ এখন খুব ভালো খেলে, লর্ড লিটন ভাই অনেক ভালো খেলে। তো লর্ড লিটন তো দেখি উনি হচ্ছে অস্ত্র আইন প্রবর্তন করছে, এবং অস্ত্র আইন প্রবর্তনের মাধ্যমে উনি বলছে বিনা লাইসেন্সে কেউ অস্ত্র রাখতে পারবে না। হ্যাঁ, সো বিনা লাইসেন্সে অস্ত্র রাখা নিষিদ্ধ, এবং সংবাদপত্রে তুমি যা ইচ্ছা তা লিখতে পারবে না, এটা বলে সে দেশের সংবাদপত্রের স্বাধীনতা কিন্তু হরণ করছে। তো এই হলো লর্ড লিটন আমাদের। এখন লিটন ভাই যে জিনিসগুলো করছে এটাও রিপন ভাই কিন্তু পছন্দ করে না। রিপন ভাই বলছে লিটন ভাই আপনি এগুলো কী করছেন, এগুলো তো ঠিক করেন না, এগুলো আপনি যে সংবাদপত্র আইন করে এভাবে সংবাদপত্রের স্বাধীনতা নিষেধ মানে খর্বিত করছেন, ঠিক করেন না কাজ। রিপন ভাই অত্যন্ত ভালো লোক, উনি সংবাদপত্র আইনটা উনি রহিতকরণ করে দিচ্ছে। হ্যাঁ, তা দেখো সংবাদপত্রের স্বাধীনতা হরণ করছে কে, লর্ড লিটন। সংবাদপত্র আইনটা পাশ করছে সে। হ্যাঁ, তুমি যা খুশি তা লিখতে পারবে না এখানের মধ্যে, কোম্পানির বিরুদ্ধে লিখতে পারবে না, বিরোধীদের বিরুদ্ধে লিখতে পারবে না এখানের মধ্যে। রিপন ভাই বলছে না না না, এগুলো করা যাবে না, এটা বাদ করে যা খুশি লিখতে পারবে, সংবাদপত্রের স্বাধীনতা কিন্তু হরণ করা যাবে না। তো রিপন ভাই অত্যন্ত ভালো লোক, উনি কিন্তু শিক্ষা কমিশন গঠন করছে। সেই শিক্ষা কমিশন নাম হচ্ছে হান্টার কমিশন। উনি অত্যন্ত জ্ঞানী গুণী লোক এবং সবসময় বিদ্যুৎ চাই, হ্যাঁ পড়াশোনা রিলেটেড ওনার প্রচুর আগ্রহ, এই জন্য উনি হান্টার কমিশন প্রথম গঠন করছে এই রিপন ভাই। হ্যাঁ, রিপন ভাই আরও কিছু কাজ করছে। এই যে তোমরা এখন যে দেখো যে আমাদের ধরো পৌরসভা, আমাদের ইউনিয়ন, এগুলো কি বলি, স্থানীয় স্বায়ত্তশাসন না, উপজেলা পরিষদ এগুলো স্থানীয় শাসন ব্যবস্থা। গ্রামের মধ্যে চেয়ারম্যান থাকে, মেম্বার থাকে, উপজেলা চেয়ারম্যান থাকে। এই যে স্থানীয় যে আমাদের শাসন ব্যবস্থা, স্থানীয় শাসনটা, এই সিস্টেমটা চালু করছে কিন্তু লর্ড রিপন। কীভাবে, বেঙ্গল মিউনিসিপ্যাল আইনের মাধ্যমে ভারতে প্রথম স্থানীয় শাসন ব্যবস্থার প্রবর্তন করেন লর্ড রিপন। হ্যাঁ, রিপন এখানের মধ্যে তার আরও একটা গুরুত্বপূর্ণ অবদান আছে তার, সেটা হচ্ছে ইলবার্ট বিল প্রণয়ন করছে। হ্যাঁ, ইলবার্ট বিল জিনিসটা কি, ইলবার্ট বিল মানে হচ্ছে যে রিপনের আগে কোনো ভারতীয় বিচারক ইউরোপীয় কোনো আসামির বিচার করতে পারতো না, কারণ ওরা বলতো আমরা তোমাদের চেয়ে সুপ্রিম, আমরা তোমাদের উপরে, তোমরা আমাদের বিচার কেন করতে পারবা। এবং ভারতীয় বিচারকরা তো তখন তো ক্যারাসার বিচার হয়ে গেছে, ভারতের লোকজন পড়াশোনা করে বিচারক হয়েছে, কিন্তু ভারতীয় কোনো বিচারক ইউরোপীয় কোনো আসামির বিচার করতে পারবে না। তো রিপন বললো যে না এটা তো আসলে ঠিক না, এভাবে তো আসলে চলে না এভাবে। তখন উনি হচ্ছে আইন সচিব ইলবার্টকে বলল যে আপনি একটা বিল রচনা করেন। তো ইলবার্ট একটা বিল রচনা করলো, ইলবার্টের নাম অনুসারে এটি ইলবার্ট বিল নামে পরিচিত। হ্যাঁ, রিপন বললো না এখানে ভারতীয়রাও কিন্তু ইউরোপিয়ানদের ওরা যদি চুরি বাটপারি করে তাহলে বিচার করতে পারবে। ইংরেজরা তো মানবে না, ওরা কয় না না আমরা এইসব বিল মানি না। ইংরেজরা তারা ডিফেন্স অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করে, বিলটা যাতে পাস না হয় এই জন্য তারা অনেক প্রচেষ্টা করে। কিন্তু রিপন ভাই উনি অত্যন্ত দক্ষ লোক, উনি এগুলো কোনো কিছু মানে না, উনি কয় না ভারতীয়রা কিন্তু ইউরোপীয়দের বিচার করতে পারবে, এবং এর মাধ্যমে লর্ড রিপন ভাই উনি ইলবার্ট বিল প্রণয়ন করেন। এই হলো ইলবার্ট বিল। ইলবার্ট বিলের গুরুত্বটা কি, গুরুত্ব তো হচ্ছে এই ইলবার্ট বিল আন্দোলন করে তোমার ভারতবর্ষের মানুষ বুঝতে পারছে যে কিরে ইংরেজরা ওদেরকে সুপ্রিম মনে করতেছে, হ্যাঁ ওরা মনে করতেছে আমরা ওদের বিচার করতে পারবো না, তার মানে তো আমরা আসলে সংঘবদ্ধভাবে আন্দোলন করে আমাদের দাবি দেওয়া আমাদেরকে আদায় করতে হবে। আর এই আন্দোলনের ফলে ভারতীয়রা বুঝতে পারে যে ইংরেজরা নিজেদেরকে কত বেশি ওরা সেরা মনে করে, এবং জাতিবরিতা জাতিবিদ্বেষ সেখানের মধ্যে বৃদ্ধি পায়, এবং ভারতীয়রা বুঝতে পারে ইংরেজরা সামান্য স্বার্থ ছাড় দিতে রাজি নয়। এবং এই ইলবার্ট বিলের একটা গুরুত্বপূর্ণ
তার ভূমিকা হচ্ছে ভারতে জাতীয়তাবাদ বিকশিত হয়। ভারতের বুঝতে পারে কি ইংরেজরা তো আমাদেরকে পছন্দ করে না। তো আমরা লর্ডদের একদম শেষ দিকে চলে আসছি। আমরা বলবো লর্ড ডাফরিন, লর্ড আফরিন না কিন্তু লর্ড ডাফরিন, উনি বঙ্গীয় প্রজাস্বত্ব আইন করছে। দেখো যে ডালহৌসি আমলে, ডালহৌসি না সরি, আমাদের হচ্ছে যে চিরস্থায়ী বন্দোবস্ত কে করছে? ডালহৌসি না কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত চালু করছে কর্নওয়ালিস। তাহলে এই যে কর্নওয়ালিস সে যে চিরস্থায়ী বন্দোবস্ত চালু করলো, এর মাধ্যমে কি হলো? জমিদারির প্রথা শুরু হইলো। এই যে কয় তুমি এখন এই জমি তুমি মালিক, তুমি ট্যাক্স চুক দিবে সরকারের প্রতি বছর, তবে সূর্যাস্তের আগে ট্যাক্স দিতে হবে, নাহলে কিন্তু তুমি বাদ। এই লর্ড কর্নওয়ালিসের যে জমিদারি সিস্টেম, এই জমিদারি সিস্টেমে কিন্তু প্রজাদের কি ভূমির উপরে কোনো অধিকার ছিল না। 1885 সালে লর্ড ডাফরিন উনি বঙ্গীয় প্রজাস্বত্ব আইন পাশ করেন। প্রজাস্বত্ব তার মানে এই প্রজাদেরও ভূমির উপরে একটা অধিকার থাকবে, এবং এই আইনের ফলে কিন্তু প্রজা জমিদারদের মধ্যে একটা সম্পর্ক স্থাপিত হয়। চিরস্থায়ী বন্দোবস্তের কারণে কিন্তু দুই পক্ষের মধ্যে সম্পর্ক অবনতি হয়েছিল, যে জমিদার হয়ে গেছিল প্রভু, প্রজা হয়ে গেছিল দাস, এরকম হয়েছিল। এখন একটু ব্যালেন্স হলো। 1938 সালে ফজলুল হক সরকার এই আইনটি সংশোধন করে আইনটির দুর্বলতা কাটানোর ব্যবস্থা করেন, এবং সর্বশেষ 1950 সালে এই প্রজাস্বত্ব আইনেরও আমাদের হচ্ছে যে জমিদারি আইনটা এটা পুরোপুরি বিলুপ্তি ঘটে, এবং এরপর থেকে জমিদারি প্রথাটাই চলে যায়। তো আমরা ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন নিয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য রিভিউ করি। 1600 সালে ইংরেজ বণিকরা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠা করে। কোথাও লেখা 217, কোথাও লেখা 218 জন বণিক। ওরা আসছিল সম্রাট জাহাঙ্গীরের দরবারে, এবং জাহাঙ্গীরের কাছ থেকে ওরা একটা অনুমতি নেয়, ওরা সুরাটে বাণিজ্য কুঠি স্থাপন করছে। প্রথম ব্রিটিশ গভর্নর আমরা জানি যে ক্লাইভ, সে 1757 সালে পলাশী যুদ্ধে নেতৃত্ব দেয়, এবং এই ক্লাইভ ছিল প্রথম গভর্নর। দ্বৈত শাসন ব্যবস্থা এইটা হলো লর্ড ক্লাইভের মাথা থেকে আসছে, এবং টাকা ঢোকার দায়িত্ব কি ক্লাইভের হাতে। আর শাসন ক্ষমতাকার অ্যাডমিনিস্ট্রেশন হচ্ছে নবাবের হাতে, নবাবের করে 53 লাখ টাকা দিবে। আর নিলামের সূত্রে জমি বন্দোবস্তের প্রথা চালু করেন ওয়ারেন হেস্টিংস। সে কিন্তু অনেক সিস্টেম চালু করে দেখছে, 5 সালা বন্দোবস্ত হয়, অনেক কিছু চালু করে দেখতেছে যে নিলাম দেওয়ার মাধ্যমে। 76 মন্বন্তর হয়েছিল ইংরেজি 1770 সালে। কেন 76 বলা হয়? 1176 বাংলা, হ্যাঁ। এবং তখন বাংলা গভর্নর ছিল কার্টিয়ার, ক্লাইভ ততদিনে চলে গেছে। তবে এইটার সাথে আমি প্যাচ লাগতে পারে 50 মন্বন্তর। 50 মন্বন্তর মানে 1350 বঙ্গাব্দ, বাংলা 1350, কিন্তু ইংরেজি 1943। হেস্টিংস বাংলার রাজধানী মুর্শিদাবাদ থেকে কলকাতা নিয়ে আসছে। আমরা জানি যে ওয়ারেন হেস্টিংস সে কলকাতার রাজধানী স্থাপন করছে। রেগুলেটিং অ্যাক্ট বা নিয়ামক আইন পাশ হয় 1773 সালে, এবং এই নিয়ামক আইনের আন্ডারে বাংলার প্রথম গভর্নর জেনারেল কিন্তু এই ওয়ারেন হেস্টিংসই। ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় ওয়েলেসলির আমলে 1800 সালে। ফার্সি ভাষার পরিবর্তে ইংরেজি ভাষা প্রচলন করেন বেন্টিং। আর উপমহাদেশে সংস্কৃত ফার্সির পাশাপাশি ইংরেজি শিক্ষার প্রবর্তনে যার ভূমিকা অনেক বেশি, তার নাম হলো বেন্টিং। বাংলার শেষ গভর্নর জেনারেল কিন্তু হেস্টিংস। আর আমরা জানি 1773 সালে যিনি শেষ গভর্নর ছিলেন, 1774 সাল থেকে তিনি প্রথম গভর্নর জেনারেল বাংলার। এবং আমরা জানি যে 1857 সালে একটা সিপাহী বিদ্রোহ হয়। সেই সিপাহী বিদ্রোহের সময় লর্ড ক্যানিং ছিল ক্ষমতায়। ইংরেজ শাসন আমলে হিন্দু সমাজের পুনর্জাগরণের জন্য যিনি অনেক ভূমিকা পালন করেছিলেন, নাম রাজা রামমোহন রায়। এবং রামমোহন রায়কে রাজা উপাধি দেন সম্রাট দ্বিতীয় আকবর, মুঘল সম্রাট দ্বিতীয় আকবর। এই রাজা রামমোহন রায় উনি ব্রাহ্ম সমাজের প্রবর্তন করেন। আর সতীদাহ প্রথা রহিতকরণে রাজা রামমোহন রায়ের ভূমিকা চিরস্মরণীয়। আর বিধবা বিবাহ আইন করার জন্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা চিরস্মরণীয়, এবং উনি কিন্তু ওনার ছেলেকেও কিন্তু একজন বিধবার সাথে বিয়ে দিয়েছিলেন। এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর উনি বিধবা বিবাহের প্রচলন করে। আর ওনাকে যিনি সাপোর্ট করেন, যে আইন প্রণয়ন করেন, তিনি হচ্ছে লর্ড ডালহৌসি, কিন্তু এই আইনে স্বাক্ষর করে তা বিধিবদ্ধ করেন লর্ড ক্যানিং। হ্যাঁ, মুসলমানদের মধ্যে শিক্ষা বিস্তারের জন্য সমস্ত সম্পত্তি দান করে যান হাজী মোহাম্মদ মহসিন, ওনাকে আমরা পড়বো আজকে ক্লাসের শেষ দিকে। আর ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানি শেষ হয়ে যায় সিপাহী বিদ্রোহের পরপর 1858 সালে। হ্যাঁ, কিছু গুরুত্বপূর্ণ তথ্য রিভিউ করি আমরা। তাইলে ভারতের আমরা জানি এই সিপাহী বিদ্রোহটা যে হলো 57 সালে, ব্রিটিশ পার্লামেন্টের খবর চলে যায়, এবং ওরা বলে কি রে কোম্পানি ঠিকমতো শাসন করতে পারতেছে না, এবং তখন নতুন আইন পাশ হয় ভারত শাসন আইন
এই ভারত শাসনের মাধ্যমে ভারতবর্ষ চলে যায় রানী শাসনে, এবং রানীর প্রতিনিধি হিসেবে প্রথম যিনি ভাইসরয় ওনার নাম লর্ড ক্যানিং। এই লর্ড ক্যানিংই ছিল সর্বশেষ গভর্নর জেনারেল। ভারতে পুলিশ ব্যবস্থা চালু হয় এই ক্যানিং আমলে 1861 সালে। আর আমরা জানি উপমহাদেশে ডালহৌসি রেল লাইন চালু করছে। শুধু রেল লাইন না, ডালহৌসি তোমার চিঠি যাতে লিখতে পারো সেই জন্য ডাক টিকিট সিস্টেম চালু করছে, টেলিফোন চালু করছে, অনেক কিছু চালু করছে ডালহৌসি। উপমহাদেশে রেল লাইন ডালহৌসি করলেও বাংলায় রেল লাইন কিন্তু চালু করছে লর্ড ক্যানিং। কুষ্টিয়া থেকে দর্শনা রেল লাইন চালু করেন লর্ড ক্যানিং 1862 সালে। লর্ড মেও তোমরা জানো, ও হচ্ছে বাচ্চা কাচ্চা পছন্দ করতো না। ও চেহারা কেমন জানি একটা মানে গাম্ভীর্যপূর্ণ অবস্থা থাকে, এবং সেভাবে আমি এরকম লোক গুনবো এখানে কতজন আছে। 1872 সালে সে হচ্ছে যে প্রথম আদমশুমারি হয় তার আমলে, আসলে প্ল্যানিং করার জন্য, মানে এখানে কতজন মানুষ এটা না জানলে তো প্ল্যানিং করা যাবে না, সেই জন্য। আর আমরা জানি রিপন ভাই সে অত্যন্ত শিক্ষানুরাগী। রিপন ভাইয়ের আমলে শিক্ষা কমিশন হয়, না আমলে হান্টার কমিশন। রিপন ভাইয়ের আমলে ইলবার্ট বিল প্রণয়ন হয়, এবং রিপন ভাই উনি সংবাদপত্রের যে আইনটা এটা রহিত করে দেয়। এটা কয় না লিটন এসব কি আইন করছে, লিটনের আইন এটা ঠিক হবে না, এটা চলবে না, লিটন এখানে সংবাদপত্রের স্বাধীনতা হরণ করতেছে। তো এরকম রিপন ভাই এসে আইনটা কিন্তু বাতিল করে দেয়। আজকে আমাদের এরকম রিপন ভাইয়ের অভাবে কিন্তু পৃথিবীর অনেক দেশে এখনও কিন্তু এরকম তোমার সংবাদপত্রের স্বাধীনতা নাই, মিডিয়ার স্বাধীনতা নাই। একজন রিপন ভাইয়ের কিন্তু অনেক অভাব। তো যাই হোক, রিপন ভাইয়ের অভাব হইলেও আমরা এখন চলে আসবো একটা আত্মযোগ একজন। হ্যাঁ, রিপন, তুমি রিপন ভাই হয়ে যাবা। রিপন আসো তো, মুদাসির রিপন চৌধুরী আছে এখানে, ঠিক আছে? তোমার নেতৃত্বে সংবাদপত্রের স্বাধীনতা ফিরে আসবে, ঠিক আছে? ওকে, 1857 সালের এখন আমরা একটা সিপাহী বিপ্লবটা পড়বো। এটা খুব গুরুত্বপূর্ণ, লিখিতের জন্য গুরুত্বপূর্ণ। এটা ব্রিটিশ বিরোধী প্রথম সশস্ত্র প্রতিরোধ আন্দোলন। কেন হয়েছে ভাই? অনেক কারণ ছিল। একটা ইংরেজের উপরে খুব ক্ষোভ ছিল মানুষের। হ্যাঁ, ওই শালারা বাংলাদেশে এসে এখানে ভারতে এসে সব চুরিদারি করে নিয়ে যাচ্ছে, অনেক ক্ষোভ ছিল মানুষের। আরও কিছু ক্ষোভ ছিল। সর্বশেষ যে কারণটা সেটা হচ্ছে একটা ওরা বন্দুকের কার্তুজ মানে হচ্ছে বন্দুকের ওই যেটার ভিতরে তোমার বুলেট থাকে, এই কার্তুজটার নাম ছিল এনফিল্ড। এই এনফিল্ড নামক কার্তুজ ব্যবহার করা লাগতো। এখন এটা দাঁত দিয়ে কেটে কেটে বন্দুকে ব্যবহার করা লাগতো। এখন একটা গুজব রটে এই কার্তুজ শুয়োর আর গরুর চর্বি দিয়ে তৈরি। এখন মুসলমানরা চেতে গেছে কিরে শুয়োরের চর্বি দিছে আমাদের ধর্ম নষ্ট করার জন্য, হিন্দুরা চেতে গেছে কিরে গরুর চর্বি দিছে আমাদের ধর্ম নষ্ট করার জন্য, এবং হিন্দু মুসলিম উভয় সিপাহী ভাবছে যে এটা তার ধর্ম নষ্ট করার জন্য। কিন্তু এটা একমাত্র কারণ না, এর আগে থেকে ওদের মধ্যে প্রচণ্ড ক্ষোভ ছিল ইংরেজদের বিরুদ্ধে, এবং সিপাহীদের মধ্যে ক্ষোভ বাড়তে থাকে। 1857 সালে 26 জানুয়ারি মঙ্গল পাণ্ডের নেতৃত্বে ব্যারাকপুরে সিপাহীরা প্রথম বিদ্রোহ করে। এটা ক্রমান্বয়ে সকল সৈন্য শিবিরে ছড়িয়ে পড়লেও এই বিপ্লব অবশেষে ব্যর্থ হয়। এই বিপ্লব ছিল ভারতীয় উপমহাদেশে প্রথম স্বাধীনতা সংগ্রাম, এবং অবিভক্ত ভারতের 1857 সালের সিপাহী বিদ্রোহের একমাত্র স্মৃতিবিজড়িত স্থান হচ্ছে বাহাদুর শাহ পার্ক, যেটা এখন ভিক্টোরিয়া পার্ক নামে পরিচিত। আর এই সিপাহী বিদ্রোহ যখন হয় তখন ব্রিটিশ সরকার ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বলে তোমাদের হবে না, তোমাদের আমলে বিদ্রোহ হচ্ছে, তোমরা নিশ্চয় শাসন করতে পারতেছো না। তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে ভারতবর্ষের শাসনভার গ্রহণ করে, এবং গভর্নরের পরিবর্তে ভাইসরয়ের দ্বারা এই অঞ্চলের কার্যক্রম তখন চালনা করা হতো। আর এই সিপাহী বিদ্রোহের প্রথম যিনি শহীদ ওনার নাম হচ্ছে মঙ্গল পাণ্ডে। এই মঙ্গল পাণ্ডেকে নিয়ে একটা মুভি হয়েছিল, মঙ্গল পাণ্ডে দ্য রাইজিং। আমির খান এখানে নাম ভূমিকা অভিনয় করে। তাহলে এই 1857 সালের সিপাহী বিদ্রোহ এটা হচ্ছে প্রথম স্বাধীনতা যুদ্ধ ভারতের ইতিহাসে, এবং এর মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান ঘটে, শাসন ক্ষমতা চলে যায় রানীর হাতে। এবং দ্বিতীয় বাহাদুর শাহ উনি কিন্তু সিপাহী বিদ্রোহে ইন্ধন দানের কারণে, এবং সিপাহীরা কিন্তু তোমার দিল্লি সম্রাটের এখানে আশ্রয় গ্রহণ করে, ওখানে যায়ও। উনি বলে ঠিক আছে তোমরা যদি এরকম ইংরেজের কাছ থেকে যদি তোমরা এটা উদ্ধার করে ফেলতে পারো, তাহলে আমরা আবার সবাই মিলেমিশে শাসন করতে পারবো। তো বিদ্রোহীদের ইন্ধন দেওয়ার অভিযোগে দ্বিতীয় বাহাদুর শাহকে রেঙ্গুনে নির্বাসিত করা হয়, এবং এই বাহাদুর শাহ জাফর দ্য লাস্ট মুঘল নিঃসঙ্গ অবস্থায় রেঙ্গুনে মৃত্যুবরণ করেন। ওনার কবরও সেখানে অবস্থিত। তো আমরা ব্রিটিশ পিরিয়ডে আরও কিছু বিদ্রোহ পড়ি। আচ্ছা, বিদ্রোহ পড়ার আগে আমরা মনে হয় আরেকটু রিভিউ করার দরকার। হ্যাঁ, তাহলে আমরা যেখান থেকে শুরু করছিলাম সেটা হচ্ছে আমাদের ভারতের গভর্নর জেনারেলের শাসন শুরু হয়েছে 1833 সাল থেকে। লর্ড বেন্টিং, যিনি ভারতের শেষ
ভারতের, পুরো ভারতের কিন্তু, হ্যাঁ। আমাদের, আচ্ছা আরেকবার বলি, উনি হচ্ছে বাংলার শেষ গভর্নর জেনারেল এবং 33 সাল থেকে ভারতের প্রথম গভর্নর জেনারেল হলো উনি, হ্যাঁ। এবং এইভাবে কিন্তু 1858 সাল পর্যন্ত চলছে। এই বেন্টিং কলকাতা মেডিকেল কলেজ স্থাপন করছে, ফার্সির পরিবর্তে ইংরেজি ভাষা চালু করছে। এরপর আসলে ডালহৌসি, এই ডালহৌসি সবচেয়ে বেশি সাম্রাজ্যবাদী। সে টেলিগ্রাফ লাইন স্থাপন করছে, সে রেল যোগাযোগের সূচনা করছে, সে ডাক টিকিট চালু করছে এবং বিধবা বিবাহ প্রথার সূচনা করছে। আর বিধবা বিবাহ প্রচলন হেল্প করছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ডালহৌসি সত্য বিলোপ নীতির মাধ্যমে কিন্তু অনেক ভারতের রাজ্য সে আত্মসাৎ করছে। লর্ড ক্যানিং ওনায় ভারতের সর্বশেষ গভর্নর জেনারেল, যেটা বেন্টিং দিয়ে শুরু হয়েছে। এবং ক্যানিং কী করছে, কাগজে মুদ্রা চালু করছে। তারপর আমরা দেখছিলাম দ্বৈত শাসন ব্যবস্থা ক্লাইভের আমলে, 76 মন্বন্তর কার্ডিয়ারের আমলে, দ্বৈত শাসন ব্যবস্থা বিলুপ্ত হয় হেস্টিংসের আমলে, 5 সালা বন্দোবস্ত হেস্টিংসের আমলে, রাজস্ব বোর্ড স্থাপন হেস্টিংস, 10 সালা ভূমি বন্দোবস্ত কর্নওয়ালিস, চিরস্থায়ী বন্দোবস্ত কর্নওয়ালিস, জমিদারি প্রথা কর্নওয়ালিস, সতীদাহ প্রথা বিলোপ বেন্টিং, পোস্ট অফিস ডালহৌসি, রেল চালু ডালহৌসি, টেলিগ্রাফ ডালহৌসি, বিধবা বিবাহ ডালহৌসি, কাগজে মুদ্রা ক্যানিং, পুলিশ ক্যানিং, বিপ্লব চলাকালীন গভর্নর জেনারেল ক্যানিং। তাহলে 1858 থেকে শুরু হবে ভাইসরয়। এই হলো ভাইসরয় লর্ড ক্যানিং, প্রথম ভাইসরয়। তাহলে উনি পুলিশ চালু করে, কলকাতা বিশ্ববিদ্যালয় চালু করে, কলকাতা মেডিকেল কলেজ হলো কিন্তু বেন্টিং, কাগজে মুদ্রা চালু করে, চা এবং কফি চাষে চালু করে, হ্যাঁ। তারপরে ভারত শাসন আইনের মাধ্যমে এখানে যে ভাইসরয় শাসন শুরু হইলো, এখানে যে কাউন্সিল হলো, কাউন্সিলের অর্থ বিষয়ক পরামর্শক ছিলেন জেমস উইলসন এবং উনি ভারতীয় উপমহাদেশের ইতিহাসে প্রথম বাজেট প্রণয়ন করে। বিদ্যাসাগরকে সাপোর্ট করছিলেন লর্ড ডালহৌসি, আর এই আইনে পরিণত করছিলেন, কিন্তু আইনে স্বাক্ষর করে বিধিবদ্ধ করেন লর্ড ক্যানিং। তারপরে এই লর্ড ক্যানিং কে জন মনে রাখবো আমরা, উনি পুলিশ ব্যবস্থা চালু করেন। লরেন্স মনে রাখবো, উনি ঢাকা পৌরসভা গঠন করেন। আর মেও উনি হচ্ছে উপমহাদেশে প্রথম আদমশুমারি করে এবং উনি একমাত্র ভাইসরয় যিনি খুন হন। লর্ড লিটন উনি সংবাদপত্রের স্বাধীনতা হরণ করেন এবং অস্ত্রায়নের মাধ্যমে বিনা লাইসেন্সে অস্ত্র রাখা নিষিদ্ধ করে দেয়। রিপন ভাই এসে কয় না না সংবাদপত্রের স্বাধীনতা হরণ করা যাবে না, আইনটা রহিত করে দেয়। এবং উনি শিক্ষা কমিশন গঠন করে, হান্টার কমিশন, অত্যন্ত শিক্ষানুরাগী বোঝা যাচ্ছে। এবং স্থানীয় শাসন ব্যবস্থার প্রবর্তন করেন রিপন। এবং রিপন ভাই একটা গুরুত্বপূর্ণ কাজ করে, ইলবার্ট বিল প্রণয়ন করে। ইলবার্ট বিল মানে কি, যে ইলবার্ট বিল মানে হচ্ছে ভারতীয় বিচারকরা ইউরোপীয় আসামিদের বিচার করতে পারবেন না, কিন্তু রিপন ভাই বলো না, এটা হওয়া উচিত না, ভারতীয় বিচারকরা ইউরোপীয়দের বিচার করতে পারবে। যদিও এখানের মধ্যে ইংরেজরা কিন্তু অনেক বাধা দেওয়ার ট্রাই করছে, কিন্তু তার সফল হয় নাই। লর্ড ডাফরিন উনি বঙ্গীয় প্রজাস্বত্ব আইন পাশ করেন। লর্ড ডাফরিন, ওনার সম্পর্কে এক লাইনে জানলে হবে। তারপরে আমরা পড়ছিলাম আমাদের হচ্ছে যে সিপাহী বিপ্লব, এনফিল্ড নামক যে কার্তুজকে ঘিরে গ্যাঞ্জাম লেগে যায়। ব্যারাকপুরে সিপাহীরা প্রথম বিদ্রোহ করে এবং এটা ভারতীয় উপমহাদেশের ইতিহাসে প্রথম স্বাধীনতা সংগ্রাম। এবং এই সিপাহী বিদ্রোহের স্মৃতি বিজড়িত স্থান হচ্ছে বাহাদুর শাহ বার্গ। আর এই সিপাহী বিদ্রোহের প্রথম যিনি শহীদ ওনার নাম হচ্ছে মঙ্গল পাণ্ডে। এবং এই সিপাহী বিদ্রোহের একটা ফলাফল হিসাবে বাহাদুর শাহ কিন্তু রেঙ্গুনে নির্বাসিত করা হয় এবং সেখানে উনি মারা যান। এখন আমরা শুধু সিপাহী বিদ্রোহ না, আমরা আরও কিছু বিদ্রোহ সম্পর্কে একটু আমাদের জানতে হবে। সিপাহী বিদ্রোহ কিন্তু মনে রাখতে হবে আমাদের কত সালে হয়েছে, এটা 1857 সালে হয়েছে। এটা হচ্ছে প্রথম সশস্ত্র বিপ্লব, বা প্রথম আমরা যেটাকে বলতে পারি প্রথম স্বাধীনতা সংগ্রাম, এরকম। কিন্তু বিদ্রোহ কিন্তু ওইটাই প্রথম না, এর আগেও বিদ্রোহ হয়েছে। ইংরেজদের বিরুদ্ধে প্রথম বিদ্রোহ হচ্ছে ফকির সন্ন্যাসী বিদ্রোহ। ওরা ছিল নিরস্ত্র, মানে প্রথম ওরা অস্ত্র ধারণ করে না, কিন্তু পরে ওরাও অস্ত্র ধারণ করছে। তাহলে এই ফকির সন্ন্যাসী বিদ্রোহ, এটা নেতা ছিল ফকির মজনু শাহ এবং ভবানী পাঠক। এটা কেন হইলো? এটা তখন ফকির সন্ন্যাসীরা তো বিভিন্ন এলাকায় এসে ওরা মানুষের কাছ থেকে তোমার হচ্ছে টাকা টুকা নিত, চাল ডাল এগুলা নিত ওরা, কারণ ওরা হচ্ছে যে সন্ন্যাসীরা তো ওরা ওদের কোনো জীবিকা নাই, ওরা হচ্ছে মানুষের কাছ থেকে এরকম চাল ডাল নিয়ে ওদের জীবিকা নির্বাহ করতো, ফকিরেরা সেম। তো ব্রিটিশরা ওরা কিন্তু তোমার ফকির সন্ন্যাসীদের এরকম মুক্ত চলাচলে বাধা দেওয়া শুরু করছে, না তোমরা এরকম তোমাদের ইচ্ছে মতো এরকম চলাফেরা করতে পারবে না, তোমরা খুবই সন্দেহজনক এরকম। তো তার ফলে ফকির সন্ন্যাসীরা একজোট হয়ে এদের বিরুদ্ধে বিদ্রোহ করা শুরু করে। এই ফকির বিদ্রোহ নেতা ছিলেন মজনু শাহ ছিলেন একদিকে, আর সন্ন্যাসীদের নেতা ছিলেন ভবানী পাঠক। হ্যাঁ, ভবানী পাঠকের সহযোগী ছিলেন দেবী চৌধুরানী। এই ফকির সন্ন্যাসী বিদ্রোহ, এই ফকির সন্ন্যাসী বিদ্রোহের সন্ন্যাসীদের যিনি শীর্ষস্থানীয় নেতা, ওনার নাম ছিল পণ্ডিত ভবানীচরণ পাঠক বা শুধু ভবানী পাঠক। আরেকটা বিদ্রোহ যার নাম হলো চাকমা বিদ্রোহ বা কার্পাস বিদ্রোহ। এই চাকমা বিদ্রোহের নেতৃত্ব দেয় জোয়ান বক্স খা। তো এই চাকমা বিদ্রোহ বা কার্পাস বিদ্রোহের যে ঘটনাটা, সেটা হচ্ছে যে চাকমারা প্রথমে তুলা হিসেবে কর দিত, ওরা তুলা প্রডিউস করতো
হিট রাখছে, হ্যাঁ, নির্দিষ্ট পরিমাণ ছিল না যে এক এক সময় এক এক রকমের যতটুকু তুলা প্রডিউস হয় ওরা তার উপরে কর দিত, হ্যাঁ। তো ইংরেজরা বেশি করে ট্যাক্স আদায়ের জন্য ওরা কিছু দালাল নিয়োগ দেয়। ও দালালরা যেটা করতো ইংরেজের কাছ থেকে ও অঞ্চলের তোমার হচ্ছে ইজারা নিত, লিজ নিত। তো দালালরা কী করতো, যাতে করে চাকমাদের কাছ থেকে ছল চাতুরি করে বেশি পরিমাণ তারা তুলা আদায়ের চেষ্টা করতো। সেই তুলা থেকে কিছু অংশ তারা ইংরেজদের দিত, কিছু অংশ তারা নিজেরা খোলা বাজারে বিক্রি করে দিত। এই যে খোলা বাজারে ইংরেজরা তোমার ফরিয়ারা দালালরা যে বিক্রি করে দিত, এর মাধ্যমে তোমার খোলা বাজারে দেখালে তুলার আধিক্য দেখা যাচ্ছে, তখন চাকমারা এই তুলার দাম পাচ্ছে না। এটা একটা বড় সমস্যা যে ওরা ওদের তুলা বিক্রি করার জন্য ওরা দাম পাচ্ছে না। আরেকটা জিনিস সেটা হচ্ছে তোমার ইংরেজ শাসকগণ রাজস্ব হিসেবে যে তুলা পাইতো সেটা বিক্রি করে তারা মুদ্রায় পরিণত করতো, হ্যাঁ, এই জন্য তারা চুক্তি করতো অন্য কোনো ব্যক্তির সাথে, চুক্তিতে মুদ্রার পরিমাণ নির্দিষ্ট করা থাকতো। ফলে দ্বিতীয় ব্যক্তি ইংরেজ শাসকদের কাছে নির্দিষ্ট পরিমাণ মুদ্রা জমা দিয়ে সে ওই তুলা ফাটকাবাজির মাধ্যমে সে নিয়ে সেখান থেকে প্রচুর মুনাফা সে হাতা নিতে থাকে। তাহলে চাকমারা এখান দিয়েও ওরা হচ্ছে ধরা খাইলো যে ওখানে ওরা ওদের তুলাটা ওরা আসলে ওরা বেচতে পারতেছে না, হ্যাঁ। তাইলে ওরা একে তো মার্কেটে ওদের তুলা কোনো চাহিদা নাই, কারণ ইংরেজদেরকে তোমার হচ্ছে যে একটা টাকা দিয়া ইংরেজদের কাছ থেকে তুলে নিয়ে ফেলতেছে কিছু লোক। আবার যারা দালাল ওরা নিজেরা খোলা বাজারে আবার হচ্ছে যে ওই তুলাগুলো বেচতেছে, তাহলে চাকমার একদিকে তুলার দাম পাচ্ছে না। তো ওরা কী করলো, এখন নাও মাত্র ওরা তুলা বিক্রি করতে বাধ্য হলো, কারণ মার্কেটে ধরে তুলার খুব ডিমান্ড নাই। ওদের আরও একটা গুরুত্বপূর্ণ সমস্যা দেখা গেছে, চাকমারা ছিল সহজ সরল। তো সিস্টেম ছিল এরকম, ওরা তুলার মাধ্যমে ওরা বিনিময় করবে, ওরা তো এরকম মুদ্রার মাধ্যমে বিনিময় করবে না। হ্যাঁ, তুলার মাধ্যমে কেমন বিনিময় করবে, যে ওদেরকে চাকমারা করতো যে 8 টাকা মূল্যের 1 মণ তুলার বিনিময়ে 2 টাকা মূল্যের 1 মণ লবণ প্রদান করা হতো ওদেরকে। মানে ওরা বলতো যে 1 মণ তুলার বিনিময়ে 1 মণ লবণ, হ্যাঁ। তো দেখো 1 মণ তুলার দাম হলো 8 টাকা আর 1 মণ লবণের দাম হচ্ছে 2 টাকা। মানে ওরা এখন 1 মণ লবণ পাওয়ার জন্য ওদেরকে 1 মণ তুলা দেওয়া লাগতো। তো তুলার দাম তো বেশি, তুলার দাম তো 8 টাকা, লবণের দাম তো কম, লবণের দাম তো 2 টাকা। মানে ওরা হচ্ছে ধরো তুলার সাথে সাথে ওরা ওয়েট করে অন্য জিনিসগুলো নিত। এইভাবে এতভাবে ওরা হচ্ছে প্রতারিত হয়ে ওদের জীবনটা প্রচণ্ড দুর্বিষহ হয়ে গেল। এই অনাহার অর্ধারে তাদের জীবন কাটতে থাকে এবং ওরা বিদ্রোহী হয়ে ওঠে। এবং চাকমা নেতা জোহান বক্সখা উনি ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম বিদ্রোহের পতাকারোহী নেতা, এবং উনি ব্রিটিশদের বিরুদ্ধে উনি বিদ্রোহ করেন, যে উনি বললো তোমাদেরকে আমরা কোনো ট্যাক্স কিছুই দিব না, তোমরা পারলে যা করার করো। তিতুমিরের বাঁশের কেল্লা বিদ্রোহ। তিতুমির 1831 সালে ইংরেজের বর্ষতা স্বীকার করবে না ঘোষণা দেন এবং নারকেলবাড়িয়ায় থেকে উনি বিদ্রোহ করেন এবং ইংরেজের বিরুদ্ধে বিদ্রোহ করার জন্য উনি একটা বাঁশ দিয়ে একটা কেল্লা বানান। দেখো তিতুমির কিন্তু জানতো যে এই বাঁশের কেল্লা দিয়ে উনি ইংরেজের সাথে পারবেন না, কিন্তু ওনার সাহসটা ইতিহাসে খুব স্মরণীয়। উনি সাহস করছে উনি যে বাধা দেওয়ার জন্য। এই তিতুমিরের প্রকৃত নাম মীর নিসার আলী। উনি ইংরেজের বিরুদ্ধে বিদ্রোহ করেন 1831 সালের অক্টোবরে, নারকেলবাড়িয়ায় বাঁশের কেল্লা নির্মাণ করে। ওনাকে বাধা দেওয়ার জন্য মেজর স্কটের নেতৃত্বে ইংরেজ বাহিনী 1831 সালে তিতুমিরকে পরাজিত করে। কামান এবং গোলাগুলিতে বাঁশের কেল্লা ধ্বংস হয়। তিতুমির জানতো যে তার বাঁশের কেল্লা ধ্বংস হয়ে যাবে, কিন্তু উনি সাহসের পরিচয় দিচ্ছে। এই সাহসটা ইতিহাসে খুব স্মরণীয়। ফরায়েজি আন্দোলন হাজী শরীয়তুল্লাহর। এই ফরায়েজি আন্দোলন হচ্ছে যে তোমার হাজী শরীয়তুল্লাহ উনি ঘোষণা দেন যে ভারতবর্ষ হলো দারুল হাব, মানে এটা যুদ্ধরত দেশ, হ্যাঁ, এটা হচ্ছে যে পরাধীন একটা রাষ্ট্র। সুতরাং এখানে শুধু মুসলিমরা তারা তাদের ফরজগুলো পালন করবে এবং ফরজগুলো যাতে সঠিকভাবে পালন করতে পারে সেজন্য এই একটা ধর্মীয় আন্দোলন শুরু হলো, তার নাম হলো ফরায়েজি আন্দোলন। নেতার নাম হাজী শরীয়তুল্লাহ, ওনার জন্ম হচ্ছে মাদারীপুরে। আন্দোলনটা শুরু হয় 1818 সালে। আন্দোলনের মূল কেন্দ্রভূমি ছিল ফরিদপুর। তো ফরায়েজি আন্দোলন হাজী শরীয়তুল্লাহ দিয়ে শুরু হলেও ওনার মৃত্যুর পর এই আন্দোলনের দায়িত্ব নেন তার পুত্র দুদু মিয়া। দুদু মিয়া বলেন জমি থেকে খাজনা আদায় আল্লাহর আইনের পরিপন্থী, সুতরাং আমরা কোনো প্রকার খাজনা দিব না। একটা গুরুত্বপূর্ণ আন্দোলন হচ্ছে নীল বিদ্রোহ। ইউরোপে বস্ত্র বিপ্লবের কারণে নীলের চাহিদা বেড়ে যায় রঞ্জক হিসাবে। তো ইংরেজরা এখানে নীল চাষে বাধ্য করতো কৃষকদেরকে, ধান চাষ না করে এখন নীল চাষ করতে হবে। এখানে নীল চাষ করলেও ওই জমিতে সাধারণত অন্য কোনো ফসল আর হইতো না। তো এই নীল চাষটা করার কারণে কৃষকদের অনেক লস হওয়া শুরু হয়েছে। তখন কৃষকরা ওরা বিদ্রোহ করে, কারণ আমরা নীল চাষ করবো না। এবং 1860 সালে এবং তাদের প্রাপ্য পাচ্ছিল না, তাদের প্রাপ্য হিস্সা তাদেরকে দেওয়া হচ্ছিল না। 1860 সালে নীল বিদ্রোহ তুঙ্গে ওঠে এবং এই নীল বিদ্রোহের কারণে এটা এত লেখালেখি হয় এটা নিয়ে। এই লেখালেখি হওয়ার একটা কারণ হচ্ছে এই নীল বিদ্রোহ নিয়ে অনেকগুলো নাটক হয়েছে। সেই নাটকের কারণে ব্রিটিশ সরকার এটা সম্পর্কে সচেতন হয় এবং একটা নীল কমিশন গঠন করে 1861 সালে। এই নীল কমিশন বলে
যে নীল চাষ ওরা করলে করবে, না করলে নাই, বাধ্য করা যাবে না। 1862 সালে নীল বিদ্রোহের অবসান ঘটে। এই নীল বিদ্রোহের প্রবাদ পুরুষ ছিলেন সর্দার বিশ্বনাথ, হ্যাঁ। এবং 1892 সালে এই দেশ থেকে নীল চাষ চিরতরে বন্ধ হয়ে যায়, কারণ ততদিনে কিন্তু সিনথেটিক কালার চলে আসছে, নীল চাষের আর প্রয়োজন হচ্ছিল না। তাই নীল চাষের কাহিনী অবলম্বনে একটা নাটক নীল দর্পণ, এটা রাইটার হচ্ছে দীনবন্ধু মিত্র। এই নাটকটা প্রথম প্রকাশিত হয় ঢাকার বাংলা প্রেস থেকে। এই নাটকটা মঞ্চায়িত হওয়ার পরে মঞ্চে জুতা ছুঁড়ে মারেন বিদ্যাসাগর তাদের অভিনয় দেখে। আর মাইকেল মধুসূদন দত্ত আর নেটিভ ছদ্মনামে নীল দর্পণ নাটকটার ইংরেজি অনুবাদ করেন ইন্ডিগো প্লান্টিং মিরর নামে। এইভাবে এরকম নাটক সিনেমার মধ্যে নীল বিদ্রোহ আনার কারণে এটা ব্রিটিশ সরকার জানতে পারে এবং জানার পর তারা ব্যবস্থা নেয়। উপমহাদেশে কয়েকজন সমাজ ও শিক্ষা সংস্কারকের নাম পড়ে আমরা আজকের ক্লাসে শেষ করব। প্রথমে হাজী মোহাম্মদ মহসিন, ওনার নাম বাংলার দানবীর বা বাংলার হাতেম তাই। উনি ইমামবাড়া প্রতিষ্ঠা করেন। তোমরা জানো ইমামবাড়া হচ্ছে শিয়া ধর্ম অবলম্বী যারা, মুসলিমদের মধ্যে তোমার সুন্নি শিয়া, হ্যাঁ। তো শিয়া যারা, তাদের কাছে ইমামবাড়া কিন্তু অত্যন্ত পবিত্র একটা স্থান। ইমামবাড়া কিন্তু হাজী মোহাম্মদ মহসিন প্রতিষ্ঠা করেন। উনি নিজেও শিয়া ধর্মের ছিলেন। মহসিন পশ্চিমবঙ্গের হুগলিতে জন্মগ্রহণ করেন এবং ওনার বোনের নাম ছিল মুন্নজান। মুন্নজান ছিল অনেক ধনী এবং মুন্নজান তার মৃত্যুর পর সম্পত্তির উত্তরাধিকার করে যান মহসিনকে। মহসিন কিন্তু তার বোন থেকে এত সম্পদ পায় নিজে ভোগ করতে পারতো, কিন্তু উনি নিজে ভোগ না করে উনি মহসিন তহবিল গঠন করে গরিব মেধাবী ছাত্রদের জন্য। দানশীলতার জন্য তাকে বাংলা দানবীর বা বাংলা হাতেম তাই বলা হয়। উনি ইমামবাড়া প্রতিষ্ঠা করেন, অনেক শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করেন মহসিন। স্যার সৈয়দ আহমদ খান, ওনাকে বলা হয় ভারতের মুসলিম জাগরণের প্রথম অগ্রদূত। প্রথম অগ্রদূত কেন? কারণ যখন ফার্সি ভাষাকে সরকারি ভাষা থেকে বাদ দিয়ে ইংরেজিকে করা হলো, মুসলিমরা তখন পিছাই পড়ে গেল। মুসলিমরা কিন্তু তখন ইংরেজি ভাষাকে গ্রহণ করলো না, ওরা বললো আমরা ব্রিটিশদের ভাষা ইংরেজি শিখবো না। তো এর ফলে মুসলিমরা অনেক পিছাই গেল। সৈয়দ আহমদ খান উপলব্ধি করলো মুসলিমরা যদি এরকম ইংরেজি ভাষা না শিখে বা পড়াশোনা যদি না করে, তাহলে তো ওরা আরও পিছিয়ে যাবে, ওদের অবস্থা আরও খারাপ হবে। তো স্যার সৈয়দ আহমদ খান উনি মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেন, যেটা পরবর্তীতে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে রূপ নেয়। তাহলে সৈয়দ আহমদ খানকে বলা হয় ভারতের মুসলিম জাগরণের প্রথম অগ্রদূত। পিছিয়ে পড়া মুসলমানদের ইংরেজি শিক্ষা শিক্ষিত করতে 1875 সালে উনি প্রথম যে কলেজটা প্রতিষ্ঠা করেন ওটার নাম হচ্ছে মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ। এই অ্যাংলো ওরিয়েন্টাল কলেজটাই পরবর্তীতে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় হিসেবে রূপান্তরিত হয়। এই আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় বা আলিগড় কলেজকে কেন্দ্র করে যে স্বতন্ত্র রাজনৈতিক ও সাংস্কৃতিক ধারা সৃষ্টি হয়, উপমহাদেশে তা আলিগড় আন্দোলন নামে পরিচিত। তাহলে আমরা স্যার সৈয়দ আহমদ খানকে পড়ে ফেললাম, যিনি ভারতের প্রথম মুসলিম জাগরণের অগ্রদূত, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় স্থাপনের সাথে জড়িত, অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ। নওয়াব আব্দুল লতিফ, এই নওয়াব আব্দুল লতিফ ওনার উদ্যোগে কলকাতা মাদ্রাসায় ইংরেজি বিভাগ খোলা হয়। প্রথম মুসলিম হিসেবে উনি 1865 সালে বাংলার আইন পরিষদের সদস্য হন এবং উনি মুসলিম সাহিত্য সমাজ বা মোহামেডান লিটারেরি সোসাইটি প্রতিষ্ঠা করেন। তাহলে নওয়াব আব্দুল লতিফ উনি মুসলিমদের ইংরেজি শিক্ষায় শিক্ষিত করতে অগ্রণী ভূমিকা পালন করেন, এই আব্দুল লতিফ। এবং ওনার প্রচেষ্টায় কলকাতা মাদ্রাসায় ইংরেজি বিভাগ চালু হয় এবং প্রথম বাঙালি মুসলিম হিসেবে উনি বাংলার আইন পরিষদের সদস্য হয় এবং উনি কলকাতায় মুসলিম সাহিত্য সমাজ বা মোহামেডান লিটারেরি সোসাইটি প্রতিষ্ঠা করেন। এই প্রতিষ্ঠান মুসলমানদেরকে ইংরেজি শিক্ষা গ্রহণে আগ্রহী করে তোলে। তাহলে আমরা বললাম স্যার সৈয়দ আহমদ খান উনি হচ্ছে মুসলিম জাগরণের প্রথম অগ্রদূত, অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ, মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ এবং আলিগড় বিশ্ববিদ্যালয়। তারপরে নওয়াব আব্দুল লতিফ উনি কলকাতা মাদ্রাসায় ইংরেজি বিভাগ খুলেন, তার বাংলার প্রথম তোমার হচ্ছে যে মুসলিম হিসেবে আইন পরিষদের সদস্য। মোহামেডান লিটারেরি সোসাইটি, এটা লিটারেরি সোসাইটি কিন্তু মনে রাখবা, ওটা অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ, হ্যাঁ, নামগুলো একটু কাছাকাছি। তা আব্দুল লতিফ পড়ে ফেললাম আমরা। এখন আমাদের সৈয়দ আমির আলী। সৈয়দ আমির আলী উনি হচ্ছেন কলকাতা হাইকোর্টের প্রথম মুসলিম বিচারপতি। উনি লন্ডনের প্রিভি কাউন্সিলের সদস্য এবং সেন্ট্রাল ন্যাশনাল মোহামেডান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন। দেখো সৈয়দ আমির আলী সেন্ট্রাল ন্যাশনাল মোহামেডান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করে, আর আগের জন যিনি ছিলেন আব্দুল লতিফ উনি হচ্ছে মোহামেডান লিটারারি সাহিত্য। এখানে কিন্তু সাহিত্যের কিছু নাই, এটা হচ্ছে সেন্ট্রাল ন্যাশনাল মোহামেডান অ্যাসোসিয়েশন। এটা কী জিনিস আমরা আসতেছি। উনি হচ্ছে প্রথম মুসলিম নেতা যিনি বিশ্বাস করতেন মুসলমানদের জন্য একটা পৃথক রাজনৈতিক সংগঠন থাকা প্রয়োজন। এই সেন্ট্রাল ন্যাশনাল মোহামেডান অ্যাসোসিয়েশন এটা একটা মুসলমানদের রাজনৈতিক একটা সংগঠন, যেটা মুসলিমদের দাবি দেওয়া যাতে ব্রিটিশদের কাছে পৌঁছে দেওয়া যায়, সেজন্য এটা ক্রিয়েট করা হয়েছে। এই সৈয়দ আমির আলী উনি একজন ব্যারিস্টার ছিলেন, কলকাতা হাইকোর্টের প্রথম মুসলিম বিচারপতি ছিলেন। ভারতের আইনে
মুসলিম আইন প্রবর্তনে ভূমিকা পালন করেন। যে অনেক আইনের মধ্যে ধরো মুসলিম উত্তরাধিকার আইন, মুসলিম বিবাহ আইন, অনেক আইন কিন্তু ব্রিটিশদের সাথে মিল নাই। তো এই ধরনের আইন প্রবর্তনে কিন্তু ওনার ভূমিকা আছে এবং উনি লন্ডনে প্রিভি কাউন্সিলের সদস্য ছিলেন। তো প্রিভি কাউন্সিল কি জিনিস? প্রিভি কাউন্সিলটা হচ্ছে ব্রিটিশ রাজনৈতিকদের উপদেষ্টা কমিটি। এই কমিটির সদস্যরা ব্রিটিশ হাউস অফ কমন্স বা হাউস অফ লর্ডসের সাবেক সদস্য। এই প্রিভি কাউন্সিলের একজন সদস্য ছিলেন সৈয়দ আমির আলী। আমির আলীর কয়েকটা বইয়ের নাম জানি। ওনার একটা বইয়ের নাম হলো দ্য স্পিরিট অফ ইসলাম এবং শর্ট হিস্ট্রি অফ সারাসেন্স। তাহলে আমরা আমির আলীকে নিয়ে মনে রাখবো সেন্ট্রাল ন্যাশনাল মোহামেডান অ্যাসোসিয়েশন। হ্যাঁ, এটা মুসলিমদের একটা রাজনৈতিক সংগঠন। বিখ্যাত গ্রন্থ দ্য স্পিরিট অফ ইসলাম এবং শর্ট হিস্ট্রি অফ সারাসেন্স। আর আমির আলী ছিল প্রিভি কাউন্সিলের সদস্য, উনি ছিলেন ব্যারিস্টার, উনি ছিলেন মুসলিম বিচারপতি। আব্দুল লতিফ উনি মোহামেডান লিটারারি সোসাইটি করেন, কলকাতা মাদ্রাসা ইংরেজি বিভাগে চালু করেন এবং বাংলার আইন পরিষদের প্রথম মুসলিম সদস্য। আর প্রথম যিনি ছিলেন স্যার সৈয়দ আহমদ খান, উনি বাংলায় মুসলিম জাগরণের প্রথম অগ্রদূত, মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ এবং আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়। থ্যাংক ইউ। অনেক লম্বা লেকচার ছিল আজকের। আর আমার যেটা মনে হয়, তোমরা যদি স্লাইডগুলো আরও কয়েকবার রিভিউ করো, আমার ধারণা এই টপিকে তোমাদের কনফিউশন অনেক দূর হবে। আর এর বাইরে আসলে খুব বেশি কিছু পড়ার নাই, এতটুকুই তোমার পরীক্ষার জন্য এনাফ। শুধু বিসিএস না, তুমি ভাই যেটা দিবা দাও সব কিছুর জন্য এতটুকু পড়া এনাফ। এর বাইরে আসলে কোশ্চেন আসার মধ্যে তেমন কিছু নাই। তো মনোযোগ দিয়ে তোমরা এই ক্লাসটা করার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।